নমস্কার বন্ধুরা, গল্প দাদু ঝুলি চ্যানেলে সকলকে স্বাগতম। আমাদের আজকের নিবেদন শ্রুতি নাটক এক আজব খুনের গপ্প। এই নাটকের লেখক কলকাতা শহরের স্বনামধন্য গাইনোকোলজিস্ট ডক্টর অমিতাভ দত্ত। প্রথিতযশা এই চিকিৎসকের বিজ্ঞানের পাশাপাশি সাহিত্য ও সঙ্গীতেও অগাধ অনুরাগ। ওনার প্রথম নাট্যপ্রয়াস হায়ার সেকেন্ডারিতে লেখা নাটক সুরের রহস্য। নিজের স্কুল সেন্ট লরেন্স হাই স্কুলের ছেলেদের নিয়ে মঞ্চস্থ করা এই নাটকের পরিচালনা ও সঙ্গীত পরিচালনাও নিজেই করেন। এরপর অন্যান্য লেখা ছাড়াও লকডাউনের আবহে অল্প কিছুদিন আগে আবার রচনা করেন এই এক আজব খুনের গপ্প। বর্তমান সমাজ ব্যবস্থায় বহু বালক বালিকা যেভাবে তাদের শৈশবকে হারিয়ে ফেলে ভুল পথে অগ্রসর হচ্ছে, আর সেখান থেকে মুক্তির জন্য অভিভাবকেরাও দিশেহারা হয়ে পড়ছেন, সেখান থেকে বেরিয়ে আসার বিষয়ে আলোকপাত করেছেন লেখক এই নাটকে। গল্পের মূল চরিত্র মাস্টারমশাই ও আনন্দ। নাট্যকার নিজে মাস্টারমশাইয়ের চরিত্রে অভিনয় করে নাটকের মূল উদ্দেশ্যকে নিপুণভাবে মেলে ধরেছেন। আর আনন্দের চরিত্রে রয়েছে ওনারই হাতে জন্মগ্রহণ করা ওনার পেশাগত জীবনের এক পেশেন্টের পুত্র শ্রীমান অলিত সিনহা। সেন্ট লরেন্স হাই স্কুলের ছাত্র এই অলিতের জীবনের বেড়ে ওঠার প্রতি তার ধাপ উনি সচক্ষে অনুধাবন করে নাটকের আনন্দের মধ্যে তার অনেকাংশের প্রতিফলনও ঘটিয়েছেন। বাস্তবের সঙ্গে গল্পের চরিত্রের এ হেন মেলবন্ধন সত্যি এক বিরল দৃষ্টান্ত, যা ওনার পক্ষে সম্ভব। অন্যান্য চরিত্র সুদেষ্ণা, পলি, উজ্জ্বল, সৌভিক এবং তাদের বাবা মায়েদের ভূমিকায় পাঠ করেছেন ওনারই নিজের পেশেন্টরা এবং তাদের সন্তান সন্ততি ও স্বামীরা। এরা সকলেই অপেশাদার হওয়া সত্ত্বেও অভিনয়ে শ্রোতাদেরকে মুগ্ধ করবেই, এই অঙ্গীকার নিয়ে পরিবেশন করছি আজকের নাটক। আপনাদের ভালো লাগলে আমাদের উপস্থাপনা সার্থকতা পাবে এবং কমেন্ট শুনলে পরবর্তী আরও নতুন স্বাদের রচনার প্রেরণা মিলবে। শ্রোতা বন্ধুরা, আমাদের পরবর্তী প্রয়াসগুলোকে অনুধাবন করতে দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই গল্প দাদুর ঝুলি চ্যানেলকে। প্রসঙ্গত উল্লেখ্য, এই নাটকের সম্পূর্ণ রেকর্ডিং কলাকুশলীরা নিজেদের বাড়িতে থেকেই করে পাঠিয়েছেন এবং সঞ্চারীর উৎকৃষ্ট সম্পাদনায় তা পরিবেশনযোগ্য হয়ে উঠেছে। শুরু হচ্ছে শ্রুতি নাটক এক আজব খুনের গপ্প। বাড়ির নাম রাখা হয়েছিল সূর্যনিলয়, এই ভেবে যাতে এখানকার আবাসিকরা সবাই আলোর পথযাত্রী হতে পারেন। কিন্তু সেই সূর্যনিলয়ের আকাশ এখন ঘন মেঘাচ্ছন্ন। ওই বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা এখন এক জটিল আবর্তে নিমজ্জিত। শিক্ষার জাঁতাকলে পিষে যাওয়া ওই ছেলেমেয়েরা লেখাপড়ায় পিছিয়ে পড়ছে, আবার ব্যবসায়িক যুগের পৃথিবীর হাওয়ায় সঙ্গে সঙ্গে তারা নানা রকম কুঅভ্যাসের শিকার হয়ে যাচ্ছে। তার উপর ওই বাড়িতে গুপ্তধন থাকার কথা শোনা গেল। সেটা কি, কোথায় বা সেটা রাখা আছে? এই সময় হঠাৎ করে ওই বাড়ির এক শিশু, তার নাম আনন্দ, নৃশংসভাবে খুন হলো। কে আনন্দকে খুন করলো? কেনই বা খুন করলো? এত ঝামেলার মেঘ কি করে কাটবে? আনন্দ হত্যা রহস্য আর গুপ্তধন রহস্যের সত্য উদ্ঘাটন করতে সূর্যনিলয় বাসিন্দাদের কত কষ্ট স্বীকার করতে হবে। ওখানকার শান্তি ফিরে আসার পথে সবাই জীবনের জন্য কি শিক্ষা পাবে? সূর্যনিলয় আবাসনের কার্যালয়ে মাস্টারমশাই কাগজ আর ফাইল গুছিয়ে রাখছেন। মাস্টারমশাইয়ের বয়স 60-এর ওপর।
পরনে তার সবসময় ফটফটে সাদা পাঞ্জাবি আর ধুতি, মাথার চুলে পাক ধরেছে। বয়সের ভারের সাথে সাথে জীবনের অভিজ্ঞতার ছাপ তার চেহারায় স্পষ্ট। আজ ওই আবাসনের ফ্ল্যাটের সব সদস্যদের সাথে প্রাক পুজো আলোচনা আছে। দুর্গাপুজোর এখনো কিছু মাস বাকি। এমন সময় আনন্দর গলা শোনা গেল। আনন্দের বয়স বছর 12। মাথায় খোঁচা খোঁচা চুলওয়ালা ছোটখাটো চেহারার ছেলেটা সবসময় প্রাণ শক্তিতে ভরপুর। তরতাজা চেহারায় ওর বুদ্ধিদীপ্ত চোখ দুটো জল করে। আপন মনে গান গাইতে গাইতে কার্যালয়ের দিকে আসছিল আনন্দ। তার পরনের সাদা গেঞ্জিতে লেখা আছে, আই অ্যাম দ্য বস। কর্মেতে বীর উন্নত শির নাহি ভয়। একই মাস্টার মশাই, এত সকালে আজ চলে এসেছেন? ভোরবেলায় তোর ওই গানটা শুনতে খুব ভালো লাগছিল রে। ছোটবেলায় এক বৈরাগী সঙ্গে তার ছোট মেয়েকে নিয়ে তিলক চন্দন লাগিয়ে আর করতাল সহকারে ভক্তিগীতি গেয়ে গেয়ে রোজ আমাদের ভোরবেলায় ঘুম ভাঙিয়ে দিত। সঙ্গে সঙ্গে উঠে পড়তে বসতাম, অ্যালার্ম ক্লকের দরকার লাগতো না। বড় হবার পর গানগুলো কোথায় যেন হারিয়ে গিয়েছিল। আজ অনেক দিন পর তোর গানটা শুনে মনে হলো, সত্যি তো এই জীবন গেলে তো আর ফিরে আসবে না। এখনো কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়ে গেছে আমার, আর ঘুমালে তো চলবে না। তাই ঘুম থেকে উঠে পড়লাম। তার উপর নীল আকাশ, তাতে সাদা মেঘের ভেলাদের মাঝে মধ্যে আনাগোনা শুরু হয়ে গেছে। শরৎকাল আসি আসি করেও আটকে আছে। রোদ্দুরটা আরেকটু সোনালি হলেই দুর্গাপূজা গন্ধ পাওয়া যাবে। একে তো শরৎকাল, দারুণে সময়। আচ্ছা মাস্টার মশাই, আপনার ছেলেবেলার দুর্গাপুজোর কথা কিছু মনে পড়ে? আমাদের ছোটবেলায় সে এক দারুণ মজার ব্যাপার ছিল। তখন পুজোর ছুটি আরম্ভ হতো মহালয়ার দিন থেকে। ভোরবেলা ঘুম ভেঙে যেত রেডিওতে সেই পবিত্র গান শুনে। মনে হতো যেন দেবলোক থেকে ওই সঙ্গীত ভেসে আসে। গান শেষ হলে ঘুম ঘুম ভাব আসত। তখন আমার ছোট্ট দিদি এসে আমার কানের কাছে আস্তে আস্তে ডাকতো, এই বাবু, এই বাবু, দেখে যা। আমি দিদির হাত ধরে ছুটতাম পাশের বাড়ির ভেতর। সেখানে ছোট্ট একটু আঙিনায় দাঁড়িয়ে থাকতো এক শিউলি ফুলের গাছ। ডালপালা ছড়িয়ে সে যেন আমাদের ডাকতো, আর তার পায়ের কাছে ছড়িয়ে থাকতো থোকো থোকো শিউলি ফুল। শিশির ভেজা শিউলি ফুলের ওপর সূর্যের আলো পড়ে চিকচিক করত, যেন ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনীম। আমার দিদি হাঁটুর কাছ থেকে তার লম্বা ফ্রকটা মেলে ধরত, আর আমি ফুলগুলো তুলে তুলে তাতে ভরতাম। বাড়িতে এসে মুঠো মুঠো করে ঠাকুরের কাছে আর সব ঘরে সাজিয়ে দিতাম। তারপর ছুটে চলে যেতাম পাড়ার পুজো প্রাঙ্গণে, আর সারা দিন ধরে শুধু দেখতাম দেবী মাকে সাজানোর কাজ। আই বাস, কি মজা! আচ্ছা, আপনার মা কি অফিসে কাজ করতেন? কেন রে? এই যে সারাদিন ধরে যে শুধু টোটো কোম্পানির ম্যানেজার হয়ে খেলে খেলে বেড়াতেন, পড়াশোনা তো কিছুই করতেন না, তা আপনার মা আপনাকে বকতেন না? ধুলাই চাই, পিটাই চাই করতেন না? আমাদের তো একটু খেললেই শুধু বকুনি খেতে হয়। কি কথাই না বলতে শিখেছি। না না, আমাদের সময় ছিল পড়ার সময় পড়া আর খেলার সময় খেলা, পুজোর সময় নো পড়া। মায়ের ভাসানের পর থেকে আরম্ভ হতো পড়া। এটা হাসির কথা নয় মাস্টার মশাই। আপনি বলুন, তাহলে এখন এত পড়তে হয় কেন? সকালে স্কুল, স্কুল থেকে ফিরে এসেই কোচিং ক্লাসে যাও, আবার বাড়ি ফিরেই পড়তে বসো। ওহ, কিতনি মুশকিল হ্যায়, ধরফর ফর করতি হ্যায় জীবন। ওহ, কিতনি মুশকিল হ্যায়। ও বাবা, তুই তো আজকে হিন্দি সিনেমার গানের সুরে সুরে কথা বলতে আরম্ভ করে দিয়েছিস। এই জন্যেই তোদের পড়াশোনা হয় না। পড়ার সময় মন দিতে হয়। ক্লাসে যখন মাস্টারমশাই পড়ান তখন মন দিয়ে শুনতে হয়। তা তোর তো এত ক্লাস টাস নেই রে, তুই তো বাড়িতে থেকেই পড়িস। তুই এত সিনেমার গান শিখলি কোথা থেকে? এখন তো প্রত্যেক ফ্ল্যাটেই সকাল থেকে টিভি চালু হয়ে যায়। টিভি দেখতে দেখতে খাচ্ছে, টিভি দেখতে দেখতে পড়ছে, এমনকি ঘুমানোর সময়ও টিভি চলছে। আমি কাজের ফাঁকে ফাঁকে ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়ে টিভি দেখে একটু ব্রেক নিয়ে নিই এই নিত্যদিনের হাড় ভাঙা খাটুনির থেকে। ব্রেককে বাদ আবার ঘাম ঝরিয়ে খাটি। ও, তুই শুধু ব্রেক দিয়ে দিয়ে সিনেমা দেখিস
আর পড়াশোনায় পুরোপুরি ব্রেক দিয়ে দিয়েছিস? দাঁড়া, তোর আজকে কি আমার আজকে। এই স্কেল দিয়ে তোর শুধু ব্রেক নয়, তোর এই দেহ থেকে ব্রেক, গিয়ার, ক্লাচ, অ্যাক্সেলেটার সব খুলে খুলে আমি সার্ভিস করব। ছি, এই ভগবানের দেওয়া দেহ নিয়ে কেউ এমন করে পালিশ করে? এই নে, মেরে বাঁচাও, ফেলবো আজকে। বাঁচাও, এই, বাঁচাও, কে কোথায় এই। আছে? আমাকে বাঁচাও। মাস্টার মশাই মেরে মেরে আমার ব্রেক ফেল করে দিয়েছেন। দুনিয়া পাগল হ্যায়, দুনিয়া পাগল হ্যায়। হি হি হি, হি হি। মাস্টারমশাই মাথায় হাত দিয়ে গম্ভীর মুখে চিন্তামগ্ন হয়ে বসে আছেন। এমন সময় শ্রীমতী কবিতা চৌধুরী এসে দাঁড়ালেন। কবিতা দেবীর বয়স প্রায় 55। সামনের দিকের চুলগুলো কাঁচা পাকা। তাঁর রিজু দেহে তাঁতের শাড়ি সযত্নে প্লিট করে পরা, চোখে চশমা, কাঁধে ঝোলানো একটা শান্তিনিকেতনী ব্যাগ। নমস্কার মাস্টারমশাই। নমস্কার বৌদি, আসুন আসুন। আজকে তো সূর্যনিলয় সদস্যদের পুজোর মিটিংয়ে ডেকেছেন, কিন্তু এত গম্ভীর হয়ে কি ভাবছেন মাস্টারমশাই? কি এমন দুঃখ জাগা নিয়ে ঘটনা ঘটলো? মনে পড়ে বৌদি, আনন্দর বাবা ও মা এই বাড়িতে কাজ করতেন। একদিন ওরা এক আত্মীয়ের বাড়িতে নেমন্ত্রণ খেয়ে ফুড পয়জনিং হয়ে মারা যান। তখন চৌধুরীদা বলেছিলেন যে আমরা আনন্দকে লেখাপড়া শিখিয়ে এক প্রকৃত মানুষ করে গড়ে তুলব। কিন্তু আজ আমার সেই স্বপ্ন ভেঙে গেছে বৌদি। আর চৌধুরীদাও আমাদের ছেড়ে চলে গেছেন। আমি তাকে মনে মনে কি উত্তর দেব? আনন্দ যে দিনকে দিন বড্ড বেয়ারা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমিও কিছুদিন ধরে তাই দেখছি। ও অন্যরকম হয়ে যাচ্ছে, আমার কোনো কথাই ও শুনতে চায় না। আপনার কথাও তো শুনছে না। আমার মনে হয় এটা এই বয়সের দোষ। আপনি ভাবুন মাস্টারমশাই, ভাবুন, কিছু একটা করুন। ওকে আমাদেরই তো ঠিক করতে হবে, ওকে সঠিক পথটা তো আমাদেরই চিনিয়ে দিতে হবে। একবার ঠিক পথে চলার আনন্দটা পেয়ে গেলেই ওকে আমাদের আর কিছু বলতেই হবে না। আর ব্যাস, তাহলেই তো আমার স্বামী মানে আপনার চৌধুরীদার স্বপ্ন সার্থক হয়ে যাবে। ঠিক বলেছেন বৌদি, আপনি ঠিকই বলেছেন। আমিও একটু ভেবে নিই, তারপর এই নিয়ে আপনার সঙ্গে বিশদে আলোচনা করব। হাল ছেড়ে দিলে চলবে না, কিছু একটা করতেই হবে আনন্দের জন্য। অথচ দেখুন, আনন্দ কিন্তু এক বিস্ময় বালক। শুনে দেখবেন, ও যে গানগুলো গায় সেগুলো সব ওর স্বরচিত। ও মাথায় প্রচুর বুদ্ধি ধরে, কিন্তু ওর সমস্ত গুণগুলো ঢেকে দিয়েছে ওর নিজেরই গড়া দোষগুলো। আর ওর দোষগুলো সবই পারিপার্শ্বিক দোষে দুষ্ট। ওর এই দোষগুলো আস্তে আস্তে ওর থেকে ছাড়িয়ে ফেলতে পারলেই ওর গুণগুলো ঝকঝক করে বেরিয়ে আসবে, খাঁটি সোনার মতো। আরে আরে, এই তো সবাই আসতে আরম্ভ করে দিয়েছেন। আসুন আসুন। অর্পিতা ও দীপঙ্কর ব্যানার্জি, মানসী ও রুদ্রনীল মিত্র, তনুশ্রী ও রাজা বোস, চন্দ্রিমা ও চঞ্চল মুখার্জি এসে উপস্থিত হলেন ঘরে। নমস্কার নমস্কার। কি হলো? ঘোষ ফ্যামিলির কি হলো? শক্তিদেব বাবু তো পুলিশে চাকরি করতে করতে আর কোনো সময়ই পান না। বেচারা শুধু দৌড়েই বেড়াচ্ছেন। আর যেহেতু ওনাদের কোনো ছেলে মেয়ে হয়নি, তাই ওনার স্ত্রী ওই শ্রীমতী সীমা ঘোষ কেন জানি না আজকাল আর কারোর সঙ্গে তেমন সম্পর্কই রাখেন না। বৌদি, আমাদের তো এই পুলিশ দম্পতির জন্য কিছু একটা করতে হয়। এটা তো আমার এতদিন চোখে পড়া উচিত ছিল। আপনি ঠিক বলেছেন মাস্টারমশাই, আমি আজকেই গিয়ে সীমার সঙ্গে দেখা করব। যাক, আপনি কিছু ভাববেন না, আপনি এখন আজকে সভাটা আরম্ভ করে দিন। আপনাদের সবাইকার অনুমতি নিয়ে আমি তাহলে এই বছরের দুর্গাপুজোর প্রস্তুতির প্রথম মিটিং আরম্ভ করছি। আপনারা তো জানেন যে আমাদের প্রাণপুরুষ চৌধুরীদা চাইতেন যে পুজোর দিনগুলিতে আমরা সবাই আমাদের কচিকাচাদের সঙ্গে নিয়ে খুব আনন্দ করি। এই কটা দিন সব ফ্ল্যাটেই কোনো রান্না হবে না। সকাল থেকে রাত পর্যন্ত প্রাতরাশ, মধ্যাহ্নভোজন এবং নৈশভোজ সব সব দেয়া হবে আমাদের সাঞ্ঝা চুলা থেকে। সাঞ্ঝা চুলা কি মাস্টারমশাই? আনন্দ
ঘরের বাইরে চুপ করে দাঁড়িয়ে সব কথা শুনছিল। সে আর চুপ করে থাকতে পারল না। আমি সাঞ্জাচুলা মানে জানি। এই, তুই লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলিস কেন রে আনন্দ? এবার থেকে যদি কিছু শুনতে হয় সামনে এসে বুক ফুলিয়ে শুনবি, কোনো ভালো কাজ করতে ভয় পাবি না, ঠিক আছে? এবার বল, সাঞ্জাচুলা মানে কি? সাঞ্জাচুলা মানে কমিউনিটি কিচেন। বাহ, দারুণ দারুণ! তুই কি করে জানলি? সেদিন আমার কাছে এক পাঞ্জাবি পরিবার এসেছিলেন, তাদের কথা থেকেই ও শিখেছে। ব্রিলিয়েন্ট! ওর কত বুদ্ধি দেখুন! আপনাদের কথার মধ্যে থেকে ও কেমন ঠিক কথাটা ক্যাচ করে নিয়েছে। তাই তো বলি, ও যদি ঠিকঠাক পড়াশোনাটা করতো তাহলে কি ভালোই না হতো। এই আনন্দ, কালকে তুই অঙ্ক করতে আসিসনি কেন রে? अंक करना शुधु ना मुश्किल ही नहीं ना मुमकिन भी है। তার মানে কি? ও কি সব বলে গেল? মাস্টারমশাই, ওটা একটা হিন্দি সিনেমার জনপ্রিয় ডায়ালগ। দেখলেন দেখলেন, ছেলেটা কি দুষ্টু হয়ে গেছে? ও অঙ্ক করতে চায় না, এদিকে হিন্দি সিনেমার ডায়ালগ গড়গড় করে বলে যাচ্ছে। ওর ব্যাপারে আমায় খুব ভালো করে ভাবতে হবে। এর জন্য আপনাদের সবাইকার সাহায্য প্রার্থনা করব। যাকগে, এখন আমরা আমাদের কাজে ফিরে আসি। যা বলছিলাম, আমাদের এই কঠিন জীবনে কবিগুরুর ভাষায় আছে দুঃখ, আছে মৃত্যু, আবার ভুললে চলবে না, আছে আনন্দ। আমাদের দেশে মহারিষিরা বলে গেছেন, চক্রবৎ পরিক্রান্ততে সুখানি চ দুঃখানি চ। তাই পুজোর কদিন আমরা সব দুঃখ বেদনা ভুলে শুধু আনন্দই আনন্দ করব। আমি ভেবেছি এবছর থেকে এই বাড়ির বাড়ন্ত ছেলেমেয়েরা নিজেদের ওপর সব ভার নিয়ে এই পুজোটা করুক। এবার আমরা শুধু বলে বলে দেবো, আসছে বছর থেকে ওরা পুরোটাই করবে। মানে আজকের দিনের ভাষায় ইভেন্ট ম্যানেজমেন্টের প্রথম পার্ট আর কি। কিন্তু ওরা কি পারবে মাস্টার মশাই? ওরা তো ছোট না। কেন পারবে না? আমরাও তো ছোটবেলায় পাড়ার পুজো, কলেজের পুজো সব করেছি, তাহলে ওরা কেন পারবে না? ওদের আপনারা বড় হবার সুযোগ দিন, ওদের সুপ্ত গুণগুলো বেরিয়ে আসতে দিন, অযথা দাবিয়ে রাখবেন না। ওরা কখন এ কাজ করবে মাস্টারমশাই? ওদের যা পড়ার চাপ, সকাল থেকে স্কুল করে এসেই ওদের ছুটতে হয় কোচিং ক্লাসে, সেখান থেকে ফিরে এসে খেতে খেতেই তো ঘুমিয়ে পড়ে। ওদের আর কিছু করার সময়ও নেই, শক্তিও নেই। এত করেও তো পরীক্ষার ফল ভালো হলো না। এর ওপর আছে আবার স্কুলের আর কোচিং ক্লাসের এক গাদা পারিশ্রমিকের চাহিদা। সবচেয়ে ভয়ের কথা হলো বাচ্চারা কেমন যেন হয়ে যাচ্ছে মাস্টারমশাই। সব সময় রেগে রেগে থাকে, আমাদের কোনো কথাই শোনে না। অদ্ভুত অদ্ভুত সব চিন্তা ভাবনা ওদের। আরে আমাদের তো ওই একই ব্যাপার। এইসবের জন্য আমাদের সংসারে প্রায় রোজই অশান্তি লেগেই রয়েছে। ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে এত ঝামেলা হচ্ছে। শুধু তাই নয়, সময় বদলের সাথে সাথে ওদের সব নতুন নতুন কুঅভ্যাস হচ্ছে। হ্যাঁ, এই দেখুন আমাদের ছেলে সৌভিক, একটু সময় পেলেই সে শুধু টিভি দেখবে, সারাক্ষণ ওই মারামারি গোলাগুলি চলছে। এর জন্য ও কেমন হিংস্র হয়ে যাচ্ছে। এইভাবে চললে তো ভবিষ্যতেও মানসিক রোগগ্রস্ত হয়ে পড়তে পারে, তাই না? আমার মেয়ে পলির কথাই ধরুন, সব সময় সে সেলফোনে কথা বলেই যাচ্ছে তো বলেই যাচ্ছে, কিংবা মেসেজ লিখেই যাচ্ছে কতক্ষণ ধরে। ও মানসিকভাবে সেলফোনের মধ্যে একদম বাঁধা পড়ে গেছে। পড়া আর সেলফোন ছাড়া ও আর কিছুই জানে না। আবার স্টাইল করে কানে তার লাগিয়ে গান শুনছে। পলি তো সারাক্ষণ হেডফোন লাগিয়ে গানই শুনছে। এইভাবে রাস্তা চললে কি ভয় হয় না আমার? খবরের কাগজে কত খারাপ খারাপ খবর বেরোয়, পই পই করে বারণ করার পরেও এইভাবেও রাস্তা পার হয়। কানটাও তো খারাপ হয়ে যেতে পারে না? এদিকে পড়াশুনোর ব্যাপারে তো কোনো হেলদোলই তার নেই। আমাদের ছেলে উজ্জ্বল, ওর সম্বন্ধে আর কী বা বলবো? পড়া ছাড়া ওকে আর খুঁজেই পাওয়া যায় না। কেন না, ও সারাক্ষণ কম্পিউটার নিয়ে বসে আছে। আগে ভাবতাম কম্পিউটার করছে, বিরাট কিছু কাজ করছে, ওর লেখাপড়ায় খুব সাহায্য করবে। এখন তো বুঝতে পারি যে
হয় ও ফেসবুক বন্ধুদের সঙ্গে চ্যাট করছে, কিংবা বোমা বন্দুক ভরা গেমস খেলছে। কি যে করি! আরে একই রকমের বিদঘুটে অবস্থা আমাদের মেয়ে সুদেশনারও। উনি শুধু বাইরের খাবার খেয়েই যাচ্ছেন, বাড়ির খাবার মুখেই রোচে না। খেয়ে খেয়ে কি ভীষণ মোটা হয়ে গেছে, নানা রকম রোগের উপসর্গ দেখা দিচ্ছে। ডাক্তারবাবু ওকে রোগা হতে বলছেন, ও কিছুই শুনছে না। আমার তো খুব চিন্তা হয় মাস্টারমশাই। এই বাচ্চাদের জন্য না আমার খুব কষ্ট হয়। ভেবে দেখুন আপনারা, এরা তো আর দিগন্ত বিস্তৃত সবুজ মাঠে নীল আকাশের নিচে দৌড়াদৌড়ি করার সুযোগ পায় না। ওরা তো আর কাশফুলের জঙ্গলে লুকোচুরি খেলতে পারে না। ওরা জপাত করে পুকুরে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কাটতে কাটতে গিয়ে শাপলা ফুল তুলে আনার আনন্দ পায় না। গাছে চড়ে পেয়ারা খেতে খেতে মাড়ি ছিঁড়ে যাবার মতো ঘটনা তো এদের জীবনে কখনো ঘটেইনি। তাই এরা কি বার করবে? মাস্টারমশাই, ঘোর বিপদ, ঘোর বিপদ। আমাদের বাচ্চাদের আপনি বাঁচান মাস্টারমশাই। সত্যি, সূর্যনিলয়ের ছোট্ট ছোট্ট সোনার বাচ্চাদের আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা। কিন্তু কে তাদের আশা দেবে মাস্টারমশাই? কে তাদের ভরসা দেবে বলুন? কে ওদের পাশে এসে শক্ত হাতে ওদের জীবনের হালটা ধরবে? আমাদের সবাইকে মিলেই এর সুরাহা করতে হবে বৌদি। আসুন, আমাদের হাতে বেশি সময় নেই। আমাদের খুব ভেবেচিন্তে তাড়াতাড়ি এগোতে হবে। মেক হেস্ট স্লোলি। আর হ্যাঁ, সব ছেলেমেয়েদের আজ বিকেলে আমার কাছে পাঠিয়ে দেবেন। আর ছুটির দিন ওদের কোনো অসুবিধে হবে না। আসুন আসুন, আমার কাছে এসে বসুন। আমাদের আর বিলম্ব করলে চলবে না। সবাই মিলে গভীর শলা পরামর্শে বসলেন। নিচু স্বরের গুনগুন শব্দ ঘরের বাইরে ভেসে এলো আনন্দের কানে। ওহ, গুনগুন মন ভমরা, গুনগুন গুন গুনগুন গুন গায়। হি 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 হি। আবাসনের কার্যালয়ে আনন্দ উপস্থিত। একে একে বাচ্চারা সবাই আসতে লাগলো। প্রথমেই এলো সুদেশনা। মোটা সোটা গোলগাল চেহারা, বিনুনি বাঁধা চুল, চোখে চশমা। দুলে দুলে হেঁটে ঘরে ঢুকলো সে। आओ आओ, तोलमाल के बोल, तेरा कितना ওজন है? এই কেন রে লিলিপুট, আমার ওজন নিয়ে তোরও তো চিন্তা কিসের? আমি যদি একটা ঘুষি মারি না তো কোথায় উড়ে যাবি বলতো? तू कौन चक्की का पिसा हुआ आटा खाई रे? আমি শ্রীমতী ভয়ঙ্করী ব্র্যান্ড মার্কা আটা খাই রে। আহ, জাগে জাগে, শোন না, এসব বাজে কথা ছাড়। শোন না ভাই, তোকে না বলেছিলাম ওই যে পার্কের পাশের ফুচকাওয়ালার সঙ্গে কটা করে ফাউ পাওয়া যাবে, সেই কথা বলে দরদাম করতে। সেটা করেছিস রে সোনা ভাইটা আমার? দাঁড়াও দাঁড়াও, তিষ্ঠ তিষ্ঠ। তার আগে আমাকে একটা গান শোনাবে দিদি ভাই? আমি আমি কি গান গাইতে পারি নাকি? না না, শোনাতেই হবে, শোনাতেই হবে। আচ্ছা আচ্ছা, শোনাচ্ছি বাবা, শোনাচ্ছি। তা কোন গানটা শুনবি বল? ওই যে ওই গানটা, যেটা কাল থেকে নিজের মনে তুমি শুধু গুনগুন করে যাচ্ছ। আচ্ছা বেশ, তাহলে শোন। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলেন, আনন্দ
গিয়েছে দিন হেলায়, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি। আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আচ্ছা দিদি, আমি খুঁজলেও ভগবানকে পাবো? নিশ্চয়ই পাবি। সবাইকার মধ্যে আছেন আত্মা, আর সেই আত্মাই হলেন ব্রহ্মা। এই ব্রহ্মাই আবার সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। সেই জন্যই তো আমরা হাত জোর করে প্রণাম করি, শুধু অন্য মানুষকে নয়, আসলে প্রণাম করি তার ভেতরের আত্মাকে। তাই তোর ভেতরেও ভগবানের অংশ আছে, খুঁজে নে। সত্যি? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। আর দিদি ভাই, কি করে আমি আমার বাবা মাকে খুঁজে পাবো? তুই একটা কাজ কর সোনা ভাই আমার, সন্ধেবেলায় আমাদের বাড়ির ছাদে যে তুলসী মঞ্চ আছে, সেখানে একটা প্রদীপ জ্বালিয়ে আকাশের তারাদের দিকে তাকিয়ে থাকবি। যেখানে তোর বাবা মা চলে গেছেন, ওই আকাশ প্রদীপের আলোয় ওনারা তোকে দেখতে পাবেন, আর অনেক অনেক ভালোবাসা দেবেন, আশীর্বাদ করবেন। দেখিস? থ্যাংক ইউ দিদি, আমার মিষ্টি দিদি, আমার সোনা দিদি, লক্ষ্মী দিদি। এদিকে কি হয়েছে জানো? ফুচকার দর করতেই তো গিয়েছিলাম, কিন্তু ঝগড়া হয়ে গেল যে। সে কি রে, ঝগড়া করে সব গন্ডগোল করে দিয়ে এলি? কি আর করব বলো, বেটা মগনলাল মেঘরাজ বলে কিনা 5 টাকার ফুচকা খেলে একটাই ফাউ দেবে। আমি বলেছিলাম 5 টাকার ফুচকা খেলে 5টা ফাউ দিতে হবে। কি হলো? হবে আবার কি, ও আমার কথা শুনলো না। আমারও মাথা গরম হয়ে গেল, আমিও ওর সব ফুচকা হাঁড়ি কুড়ি দুত্তর বলে ছুঁড়ে ফেলে দিয়ে এসেছি। ঘরে প্রবেশ করল সৌভিক। বছর 16 বয়স, কোঁকড়া চুল, বেশ সুঠাম চেহারা, গম্ভীর প্রকৃতির ছেলে সৌভিক। আবার মারপিট করেছিস? তোকে কতবার বলেছি না যে রাগ হলে প্রথমেই কিছু করবি না, প্রথমেই একটু ঘুমিয়ে নিবি, তারপর আমরা সবাই মাথা খাটিয়ে চুপি চুপি ঘ্যাচাংফু করব। ওদের কথার মধ্যেই ঘরে উপস্থিত হলো পলি আর উজ্জ্বল। দুজনেই 12 ক্লাসের পড়ুয়া। উজ্জ্বল বেশ লম্বা, নাকের ডগায় চশমা ঝোলানো, সদ্য গোফের রেখা উঠেছে। পলি বেশ সুশ্রী, লম্বা চুল টেনে মাথার পেছনে পনিটেল করে বাঁধা। আপাতত সে তার সেলফোনে মেসেজিং করতে ব্যস্ত, কার ওদিকে চোখ তুলে তাকাবার সময় নেই খুব একটা। সেলফোনটা নতুন কিনলি নাকি? হ্যাঁ, এটাতে ইন্টারনেটটা খুব ভালো আসে। এই মডেলটায় খুব সুন্দর ছবিও তোলা যায়। ভালোই হলো, আমি এটা দিয়ে ছবি তুলে ফেসবুকে পাঠাতে পারবো। পলি কানে হেডফোন লাগিয়ে কারোর দিকে না তাকিয়ে একধারে বসে গানের তালে তালে দুলতে লাগলো। দেখছিস মিয়া তানসেন কেমন গান শুনছেন, আমাদের কোনো পাত্তাই দিল না। এমন সময় মাস্টারমশাই প্রবেশ করলেন কার্যালয়ের ঘরে। এই তো সবাই ঠিক সময় এসে গেছো, এসো এসো, আমার কাছে সরে এসে বসো, কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলার আছে। আরে পলি ওখানে একলা বসে বসে ওরকম করছে কেন? ওইরকম ভাবে দুলছে কেন? ওর কি মৃগী রোগ আছে নাকি? মৃগী রোগ?
না মাস্টার মশাই, ও গানের তালে তালে সাপের মতো দুলছে। সে আবার কি? পলি, এই পলি, ও তো কিছুই শুনতে পাচ্ছে না। কি হলো ওর? ভাববেন না মাস্টার মশাই, ওর কান থেকে নাগিন বাঁশিটা সরিয়ে নিলেই ও ঠিক হয়ে যাবে। আনন্দ পলির কান থেকে হেডফোন এক টানে খুলে দিতেই পলি চমকে উঠল। আরে কি হলো কি হলো, আমার গানটা কোথায় গেল? যা, এখন গান শুনবার সময় নয় শাহজাদি, মাস্টার মশাই আপনার জন্য অপেক্ষা করিতেছেন। পলি লজ্জিত কুণ্ঠিত হয়ে মাস্টারমশাইয়ের কাছে এসে বসল। বসো বসো। তুমি কি গান শুনতে খুব ভালোবাসো? হ্যাঁ মাস্টারমশাই। খুব ভালো, খুব ভালো। তুমি কি গান গাইতেও পারো? না। ঠিক আছে, শুধু শোনা নয়, গান যাতে গাইতে পারো তার বন্দোবস্তও হয়ে যাবে। এখন যা বলবার জন্য তোমাদের ডেকেছিলাম তা ভালো করে মন দিয়ে শোনো। তোমরা সবাই নিশ্চয়ই চৌধুরী মশাইকে চেনো। উনি নিজে দাঁড়িয়ে থেকে এই বাড়িটা তৈরি করেছিলেন আমাদের সকলের জন্য। সুখে দুঃখে তিনি প্রতিনিয়ত আমাদের পাশে থাকতেন। সেই চৌধুরী মশাই এই বাড়ির ছোটদের জন্য, মানে তোমাদের জন্য, এক অত্যাশ্চর্য বিস্ময় রেখে গেছেন। বিস্ময়? বিস্ময়? হ্যাঁ, বিস্ময়। কি সেই বিস্ময় মাস্টারমশাই? তোমরাই বলো না, কি সেই বিস্ময়? আমি বলবো, সেটা হলো গিয়ে যখের ধন। কাছাকাছি পৌঁছে গেছো, তবে যখের ধন নয়, গুপ্তধন। গুপ্তধন? হ্যাঁ, গুপ্তধন। এবং এটা পুরোটাই তোমাদের জন্য, আর এটা তোমাদেরই খুঁজে বার করতে হবে। আমি তাড়াতাড়ি শাবল, গাঁইতি, দড়ি, টর্চ সব জোগাড় করে নি। কোনো ম্যাপট্যাপ আছে নিশ্চয়ই? বসো বসো, শান্ত হয়ে বসো। ওসব কিছুই লাগবে না, এটা পুরোপুরি বুদ্ধির খেলা। ক্লুগুলো পেলেই আমি ইন্টারনেট থেকে সব কিছু বার করে ফেলবো। ইন্টারনেট থেকে শুধু ইনফরমেশন পাওয়া যায় মাস্টার, নলেজ পাবে না। তাহলে তো আমাদের দরকার শুধু মগজাস্ত্রের। শুধুমাত্র মগজাস্ত্র হলে চলবে না, এর সঙ্গে আরও কিছু গুণের দরকার। এর জন্য তো আমাদের তাহলে অনেক কিছু শিখতে হবে, খাটতে হবে। রাইট। এই জীবনে কোনো দামি বস্তু পেতে হলে অনেক ঘাম ঝরাতে হয়, সহজে কিছু আসে না। তাই কাল থেকে তোমরা আর কোচিং ক্লাসে যাবে না, আমার কাছে পড়বে। আমি তোমাদের গুপ্তধন পাওয়ার জন্য তৈরি করে তুলব। ঠিক আছে, এবার তোমরা যেতে পারো। Cheers for মাস্টারমশাই। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। ওরা সবাই বেরিয়ে এলো মাস্টারমশাইয়ের ঘর থেকে। সবার মুখেই উত্তেজনা, চকচক করছে চোখগুলো। আনন্দের দুষ্টু বুদ্ধি আবার নড়ে উঠল মাথায়। একটু দূরে এসে সৌভিকের দিকে তাকিয়ে সে হঠাৎ বলল, তোমাদের একটু মুশকিল হয়ে গেল যে। কি মুশকিল? এই যে তোমরা কোচিং ক্লাসে নাম করে 2 ঘন্টা ধরে শুধু বন্ধুদের সাথে আড্ডা মারো আর বাইরের খাবার খাও, সেটা তো আর হবে না দাদা দিদিরা। কি বললি? এই ধরতো ওটাকে, সবাই মিলে ধর ওকে, আজ আচ্ছা করে পেটাবো। হঠাৎ একদিন আনন্দকে বাড়ির ভেতর থেকে জোর গলায় কথা বলতে শোনা গেল। সে বকাঝকা করে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে এলো 2 যুবককে। চেহারা এবং হাবে ভাবে স্পষ্ট, তারা দুজনেই পাতাখোর। তখনও তাদের ঘোর কাটেনি। উফ, কি ভারী রে বাবা! পাতা খেয়ে আমাদের বাড়ির গ্যারেজের ভেতর গাড়ির তলায় শুয়ে শুয়ে ঘুমানো হচ্ছে। এই চল চল, এই তো কদিন আগে বারণ করেছিলাম না এই বাড়িতে আসতে, আবার এসেছিস? কথা শুনবি না, দাঁড়া দেখাচ্ছি মজা। এই যা, পড়ে গেল। গাড়ির তলায় ঘুমাচ্ছিলিস কেন? ঘুমিয়ে ঘুমিয়ে আসমান দেখছিলাম। আসমানে চাঁদ দেখছিলাম। 14 বিঘা চাঁদ। বারে, ঘুমিয়ে ঘুমিয়ে আসমান, চাঁদ সব দেখে নিলি? বেশ মজা তো। একটু ঘুমাতে দাও না। না না,
আর ঘুমোতে দেওয়া হবে না। এই বয়সে দৌড়োদৌড়ি করবে না, সারাক্ষণ ঘুমাচ্ছে। তা যাও না, ঘুমাতেই যদি হয় তা নিজের বাড়ি গিয়ে ঘুমোও না, এখানে কেন বাবা? বাড়ি গেলেই তো মেরে করবে কিমা কারি। मैं भी तुमको मार के निकाल दूंगा हड्डी। আবার হিন্দিতে গালাগাল দিচ্ছ কেন? হিন্দি তো রাষ্ট্রভাষা। মাতৃভাষা তো নয়। ও বাবা, জ্ঞান তো টনটনে দেখছি। তবে কেন ঘুমোবার ভান করে ছিলে বাছা? এইবার পেয়েছি তোমাদের, আজ এসপার ওসপার করেই ছাড়বো। মামু মালপোয়া খাবো। আরে মালপোয়া, সত্যি বটে, অনেক দিন খাওয়া হয়নি। তা কোন দোকানের মালপোয়া? মামু চলো, মালপোয়া খেয়ে আমরাও ঘুমাই, আবার তুমিও ঘুমাও। ওরে ওরে ওরে, আমাকে মামু বলছে, আবার আমাকেও পাতা খাওয়াবে বলছে। আর না, আর না, ভাগো আসে, আবি ভাগো। দুই পাতাখোর মাটিতে সাষ্টাঙ্গে শুয়ে আনন্দকে পায়ে হাত দিয়ে নমস্কার করতে গেল। আনন্দ লাফিয়ে উঠল। ওরে বাবা, কামড়াবে নাকি? নিকালো, আবি নিকালো। শান্তি চাই, শান্তি দাও। শান্তি না দিলে অশান্তি নাও। ও, তাহলে তোরা অশান্তি চাস? তাই হবে, আমাকে হুমকি দেয়া? আমিও তোদের অশান্তি দেব, দাঁড়া মজা দেখাচ্ছি। আরে রে, আমি রঘু ডাকাত, তোদের পিন্ডি চটকাবো এবার। আমার হাতে এটা কি বলতো? ঝাঁটা। ঝাঁটা দিয়ে কি করে? জঞ্জাল সাফ করে। ঠিক বলেছিস। এত্তা বড় বাড়ি মেয়ে, এত্তা জঞ্জাল। মাঠ ঝাড়ু মার, মাঠ ঝাড়ু মার, মেরে ঝেটিয়ে বিদায় কর। পাতাখোরদের অবশেষে ঝাঁটা মেরে তাড়ালো আনন্দ। তাড়ালো বটে, কিন্তু ওরা যে আবার ফিরে আসবে না এ কথা নিশ্চিত করা গেল না। তবে ওদের অশান্তি করার হুমকিতে মোটেও পাত্তা দিল না আনন্দ। ও ভালোই জানে যে ফুচকাওয়ালা থেকে পাতাখোর সবার ওপরে চোটপাট করে বরাবর ওই জিতে এসেছে। মাস্টারমশাই একলা চিন্তিত মুখে পায়চারি করছিলেন। হঠাৎ যাতায়াতের পথে তনুশ্রী আর দীপঙ্করের মুখোমুখি হলেন তিনি। চাপা গলায় ফিসফিস করে কথা হতে লাগলো। মাস্টারমশাই, বলছিলাম কি, ছেলে মেয়েগুলোর জন্য আমার আর চিন্তার শেষ নেই। তার উপর আনন্দটাও খুব বেহারা হয়ে গেছে আজকাল। আপনি যে দমদম দাওয়াই দেবেন বলেছেন, তাতে ছেলে মেয়েগুলোর আবার হিতে বিপরীত হবে না তো? না, সব কিছু হবে না, অত ভাববেন না। ভগবানের দয়ায় সব ঠিক হয়ে যাবে, নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে থাকুন। ছেলেদের সঙ্গে দেখা হয়েছে শুনলাম, তা প্ল্যান মাফিক সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিকঠাক আছে, চিন্তা করবেন না, কিচ্ছু চিন্তা করবেন। সব ঠিক থাকলেই ভালো। ও, দারুণ একটা মাস্টার প্ল্যান বানিয়েছেন, ধন্যি আপনি। গুড নাইট মাস্টার। গুড নাইট দীপঙ্কর বাবু। তনুশ্রী চিন্তামুক্ত হয়ে আকাশের দিকে প্রণাম করে প্রস্থান করল। দীপঙ্করও প্রসন্ন চিত্তে নিজের ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা হল। মাস্টারমশাই একটা চেয়ারে বসলেন। একটা পায়ের উপর আরেকটা পা তুলে দিয়ে কিছু ভাবতে লাগলেন। বাইরে একটা কুকুর ডেকে উঠল। ধীরে ধীরে এক অদ্ভুত হাসি ফুটে উঠল মাস্টারমশাইয়ের মুখে। হাতের লাঠির ওপর তর্জনী দিয়ে টোকা দিতে দিতে ধীরে ধীরে তিনি বলে উঠলেন, There was a grain of mockery and a shadow of treachery as he watched and watched and watched me in my work. তারপর আপন মনে একটা ফাইল খুলে বসে দেখতে লাগলেন। দেখতে দেখতে তার চোখ বুজে এলো, আস্তে আস্তে ঢুলে পড়তে লাগলেন তিনি। এমন সময় হঠাৎ আনন্দ কোথা থেকে টলতে টলতে এগিয়ে এলো মাস্টারমশাইয়ের দিকে। মুখে তার গোঙানির আওয়াজ।
মাস্টারমশাই চমকে উঠে দাঁড়াতেই আনন্দ তার বুকের ওপর পড়ে খুব কষ্টে বলল, মাস্টারমশাই দেখলেন আনন্দর পিঠে একটা ছুরি বিঁধে আছে। আনন্দ ধীরে ধীরে মাটিতে পড়ে গেল। মাস্টারমশাই আনন্দর নিথর দেহের পাশে বসে তার নাম ধরে বার কয়েক ডাকলেন। তারপর দুই হাত মাথার উপর তুলে চেঁচিয়ে উঠলেন, এরপর কেটে গেছে মাস দুয়েক। জীবন আবার ছন্দে ফিরছে এক প্রকার। তবু যেন বদলে গেছে অনেক কিছুই। সুদেষ্ণা, পলি, সৌভিক আর উজ্জ্বল গল্প করছিল। পলির হাতে সেলফোন আর কানে হেডফোন ছিল না। সুদেষ্ণা রোগা হয়ে গেছে অনেকটা। সে ফুচকাওয়ালা সেজে সবাইকে খাওয়াচ্ছে। সৌভিক আর উজ্জ্বল দুজনেই এখন শান্ত। सुन 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 सब फुचका खाबी आय, रोगा मोटा सब जल्दी जल्दी फुचका खाबी आय। এই আমাদের রোগামোটা বললি কেন রে মোটু? তুই কি চোখে কম দেখিস, কানে কম শুনিস? আমি এখন আর মোটু নেই রে ঘটু। সত্যিই তো, তুই অনেক ঝরে গেছিস রে। তা এত ফ্যাট কোথায় এক্সপোর্ট করলি? তোর ফিগারটা খুব সুন্দর হয়ে গেছে। আমি এখন পারফেক্ট লেডি হয়ে গেছি। পার্টি ফার্টিতে গিয়ে নাচবো গাইবো। তোরা চাইলে আমার সঙ্গে বডিগার্ড হয়ে আসতে পারিস। ওরে ওরে ওরে, একটু ভালো কথা বলতে না বলতেই অমনি দাম বাড়িয়ে দিলি। এবার একটু সত্যি করে বলতো কি করেছিস? অ্যালোপ্যাথি না আয়ুর্বেদিক? ওরে তোদের ওই অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক কিছুই করিনি। তবে কি করছিস রে? সত্যি করে বলবো? হ্যাঁ, তাই খুলে বল না, সেটাই তো কখন থেকে শুনতে চাইছি। সেটা হলো, কাউকে বলবি না তো? সেটা হলো মাস্টার মশাই প্যাথি। মাস্টার মশাই প্যাথি? তার মানে ইয়ার্কি মারছিস আমাদের সঙ্গে? পিঠে হাওয়াই বেঁধে আকাশে ছেড়ে দেবো, বুঝবি তখন। স্পুটনিক হয়ে সারা জীবন আকাশে ঘুরে ঘুরে নেচে নেচে বেড়াবি। চিংড়ি মাছের মালাইকারি, সর্ষে ইলিশ, কচি পাঁঠার মাংস আর খেতে পাবি না। আমরা সবাই খাবো আর তুই আমাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবি। কেমন লাগবে তখন? আরে ইতনা গুस्सा क्यों भाई? धीरे 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 समीरे যমুনার তীরে বসতি বনে বনমালী। আমি আর টেনশন সহ্য করতে পারছি না, আমাকে পাগল করে দাও ভগবান। এই সুদেষ্ণা, কি হচ্ছেটা কি? এত মেলোড্রামা করছিস কেন রে? আরে শোন শোন, ঠিক আছে রাগ করিস না। ব্যাপারটা হচ্ছে, আগে কখনো কখনো না খেয়ে অথবা খুব কম খেয়ে স্কুলে চলে যেতাম। ভাবতাম এইভাবে কম খেলে বুঝি রোগা থাকা যাবে। কিন্তু তাতে হতো কি, কিছুক্ষণ পরেই প্রচন্ড খিদে পেয়ে যেত, আর আমি তখন হাতের কাছে যা পেতাম কিনে কিনে খেয়ে ফেলতাম। ফলে জাম্বো সাইজ টুনটুন হয়ে গেছিলাম। এই ভুলটাই মাস্টারমশাই আমাকে ধরিয়ে দিয়েছেন। ওনার কথায় বুঝলাম যে অনেকক্ষণ না খেয়ে থাকলে নানা রকম মারাত্মক রোগ হতে পারে। মনে মনে ভাবলাম, আমি তো খেতে ভালোবাসি, তাহলে বারবার খেতেও তো বেশ মজা। মাস্টারমশাই মাকে বলে দিয়েছেন সব মুখরোচক রান্না বাড়িতেই করতে হবে। ব্যাস, কবিতা পিসি মায়েদের জন্য লো ক্যালোরি কুকিং ক্লাস খুলে দিয়েছেন। আমি এখন রোজ সকালে ভালো করে খেয়ে স্কুলে যাই, সঙ্গে টিফিন নিয়ে যাই। বাড়ি ফিরে মায়ের দেওয়া খাবার খেয়ে ছুটে চলে আসি তোদের সাথে খেলতে। খেলতে খেলতে রাস্তার আলো জ্বলে উঠলে বুঝতে পারি সন্ধে হয়ে গেছে। ব্যাস, তখন পড়তে বসে যাই। ওফ, এখন বিকেলে খেললে মনটা কেমন ফুরফুরে হয়ে থাকে, আর মন ভালো হওয়ার জন্য উদ্যম নিয়ে পড়তেও ভাল লাগে। আবার খেলার জন্য ফ্যাটটাও গলে যায়। আরে আমিও তো আগে টিভিতে সারাক্ষণ সিনেমা দেখতাম। মাস্টারমশাই একদিন জিজ্ঞেস করলেন, এই যে সৌভিক বাবু, আমার অনেক দিনের ইচ্ছে যে লং শট, মিড শট, ক্লোজ আপ শট এগুলো কি জানতে। এগুলো কোন কোন পরিস্থিতিতে,
কোন ভাবটা ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়। আবার ওই পরিস্থিতিতে কোন ভারতীয় বাদ্যযন্ত্র সেই সময়কার ভাবটা প্রকাশ করতে সাহায্য করবে। এইসব শুনে তো ভাই আমি নেট থেকে জানতে চেষ্টা করলাম, গরু খোঁজা খুঁজে ফেললাম ভাই, কিন্তু ওসব প্রশ্নের উত্তর কি আর নেটে পাওয়া যায়? উনি বললেন বই পড়তে। কলেজ স্ট্রিট থেকে খুঁজে খুঁজে বই জোগাড় করে পড়তে লাগলাম। সত্যি এরকমভাবে এত গভীরে তো কিছু নিয়ে ভাবিনি কোশ্চিনকালেও। তারপর মাস্টারমশাই আমায় একটা ক্যামেরা নিয়ে ছবি তোলা প্র্যাকটিস করতে বলেছেন। এই, তুই তো আমাদের তোর তোলা ছবিগুলো দেখাসনি। মাস্টারমশাই বলেছেন যে আমার ছবিগুলো দিয়ে দুর্গাপুজোর সময় একটা ফটোগ্রাফিক এক্সিবিশন করবেন। ক্যাপশন হবে Where the photography ends, the painting begins. ইন্টারেস্টিং সাবজেক্ট। ও, এই জন্য ছবিগুলো তুই লুকিয়ে রেখেছিস, বোঝা গেল এতক্ষণে। এই, আমাদের কিছু ছবি তুলে দিস। তোদের কাহিনী তো শুনলাম, এবার আমার গল্পটি শোন তাহলে। আমাকে মাস্টারমশাই হঠাৎ একদিন ডেকে বললেন, কত রকমের বন্দুক আছে বলো তো মাস্টার? তৃতীয় মহাযুদ্ধের সময় আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, জাপানের যুদ্ধবিমানে কী কী নাম ছিল? যখন বন্দুক ছিল না তখন মানুষ কিভাবে যুদ্ধ করত? উনি তখন আমাকে স্যার ওয়াল্টার স্কটের নাইটস অফ দ্য রাউন্ড টেবিলের বইটা পড়তে বললেন। বইটা পড়তে পড়তে এক্সাইটমেন্টে হার্টের ধুকপুকানি বেড়ে যেত, শেষ না করে ছাড়তে পারতাম না। এরপর কত বই পড়লাম, কর্সিকান ব্রাদার্স, দ্য ম্যান উইথ দ্য আয়রন মাস্ক, দ্য কাউন্ট অফ মন্টিক্রিস্টো, আর টেল অফ টু সিটিজ, আরও কত বই। এখন পড়ছি বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা, শরৎচন্দ্রের শ্রীকান্ত, অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী। মাস্টারমশাই বলেছেন কপালকুণ্ডলার মন্দির নাকি আছে কাঁথি শহরে। উনি আমাদের সবাইকে নিয়ে ওই মন্দিরে মা কালীর দর্শন করিয়ে আনবেন। আবার শ্রীকান্ত কোথা থেকে মাছ চুরি করতো সেই জায়গাটাও দেখিয়ে দেবেন। এখন আর কম্পিউটার দেখতে ভালো লাগে না রে, এখন শুধু বই পড়া, খেলা আর গল্প বই পড়া। এবার পুজোয় আমাকে একটি নাটক পরিচালনা করতে হবে। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো? উজ্জ্বল নাটক করবে, সৌভিক ছবির এক্সিবিশন করবে, আর আমাকে ভার দেওয়া হয়েছে খাবারের, মানে রান্না করা থেকে পরিবেশন পর্যন্ত। তুই এতজনের জন্য রাঁধবি আর আমাদের সেই রান্না করা খাবার খেতে হবে? মাই গড! শুনুন মশাই, অত ভয় পাওয়ার কিছু নেই। সবাইকার মারাই রাঁধবেন, আমি শুধু সুপারভাইজ করব। আর হ্যাঁ, খালি একটা পদ রাঁধবো। কোন পদটা রাঁধবি রে? ওটা এখন বলবো না, যা, ওটা সারপ্রাইজই থাকুক। জানলে সেদিন ওই খাবারটা নিয়ে ঝামেলা বাঁধাবি না, ওটি হতে দিচ্ছি না বাবা। তা পলি রানী, আপনি সেদিন কি করবেন? আমি গান গাইব, প্রতিমা সাজাবো আর আলপনা দেব। তুমি গান গাইবে? তা ভালো ভালো, তুমি তো শুধু গান শোনো, গান গাইতে আবার শুরু করলে কবে কুকুমণি, হুনটুনমণি? এই, একদম বাজে কথা বলবি না বলে দিচ্ছি। তবে মজার কথা শোন, আমি তো আগে শুধু আইপড থেকে গান শুনতাম। তা মাস্টারমশাই একদিন জানতে চাইলেন যে গানটা আমি শুনছি সেটা কত মাত্রার। তারপর বললেন দাদরা, কাহারবা, ত্রিতাল কি? আরও মোক্ষম প্রশ্ন কি করলেন জানিস? ওয়ার্ল্ডস কত মাত্রার এবং কুইন অফ ওয়ার্ল্ডস কাকে বলে, কুইন অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস কাকে বলে, বিথোভেন ফিফথ সিম্ফনি কি মনে করে বানিয়েছিলেন, ভারতনাট্যম কথার মানে কি? কি রে, সব যে ফুসমন্ত রয়ে গেলি, কিছু বল। আরে আমারও তো একই দশা হয়েছিল। তারপর কবিতা পিসি আমাকে ভারতীয় সঙ্গীত আর মাস্টার মশাই আমাকে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক শেখাচ্ছেন। কেন, সুদেশনা আর আমি তো ভারতীয় নাচও শিখছি। বাবা, সব ক্রমশ প্রকাশ্য। তোরা শুধু দুর্গা ঠাকুর ভাসানের নাচটা নেচে দিস, তাহলেই হবে। কিরে, সেটা অন্তত পারবি তো? তথাস্তু, তুই এত নতুন নতুন কথা শোনালি, আর তোর জন্য এইটুকু নাচতে পারবো না?
তবে মজার কথা কি জানিস, এই যে আমরা এত গল্পের বই পড়ছি, ছবি তুলছি, গান নাচ শিখছি, এমনকি প্রত্যেক দিন বিকেলে একসাথে খেলতে যাচ্ছি, এত সময় কোত্থেকে পাচ্ছি বলতো? আগে তো শুধু পড়াশুনো করতে করতেই দিন কাবার হয়ে যেত আমাদের। ঠিক বলেছিস, আগে না পড়তে একদম ভালো লাগতো না, ক্লান্তি লাগতো। এখন বেশ মন বসে পড়ায়, ভালো লাগে পড়াশোনা করতে। হ্যাঁ, আমিও একমত। এখন পুরো ব্যাপারটা বেশ একটি ছন্দে চলে এসছে। স্কুল যাওয়া, খেলতে যাওয়া, পড়তে বসা, আবার তার সাথে সাথে নিজেদের পছন্দ মতো বিষয় নিয়ে সময় কাটানো, সবটাই যেন রুটিনের বাঁধা, তবু খুব আনন্দদায়ক। সত্যি মাস্টারমশাই আমাদের জীবনটাই পাল্টে দিয়েছেন। আর এই যে গানটা, যেটা প্রথম প্রথম বেশ কয়েকদিন ক্লাসের আগে মাস্টারমশাই গাইতে বলতেন তোকে সুদেশনা, দারুণ ইন্সপায়ারিং লাগতো। এই গান আর একবার। জানিস, ওই গানটা মাস্টারমশাইয়ের নিজের লেখা, আমাকে বলেছিলেন সুর দিতে। তো আমি ভাবলাম প্রার্থনা সঙ্গীতের মতন একটা গম্ভীর সুর যদি দিই, তাহলে রোজ রোজ ওই একবার পড়তে বসার আগেই জোর করে গাইতে হবে, আর গাইতেও ভাল লাগবে না। তাই ভাবলাম একটা চটুল সুর দিই, আমাদের সবার পছন্দ হবে, আর গাইলে রোজ বেশ এনার্জিও পাওয়া যাবে। কি বলিস? মনটা ফ্রেশ হয়ে যায়। আচ্ছা দাঁড়া, গাইছি। পড়ো 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 পড়ো, চাই তো পড়ার বায়না, নইলে তো এই জীবনটা পূর্ণতা পায় না। পড়ো 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 পড়ো, সকালে পড়ো, দুপুরে পড়ো, বিকেলে পড়ো, কিন্তু পড়ো ভোরের বেলা ঘুম কাটিয়ে মুখস্থের কাজ সেরে ফেলো। পড়ো 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 পড়ো, দুপুর বেলা খাবার পরে 10টা করে অঙ্ক করো, বিকেল বেলা খেলার পরে 10টা পর্যন্ত পড়া বোঝো। পড়ো পড়ো পড়ো, পড়ার বই পড়ো, কাগজ পড়ো, গল্পের বইও তোমরা পড়ো। পড়াটা যে তপস্যা, এই বয়সে মনে করো। জোরে পড়ো, আস্তে পড়ো, কিন্তু পড়ো আনন্দেতে, মনে রাখার মতন পড়ো। পড়ো পড়ার ছন্দে মেতে পড়ো। পড়ো পড়ো, ভগবানকে পাবার জন্য নাচ গান আর বাজনা শেখো। মহামান্য বিবেকানন্দের কথা তোমরা মনে রেখো। শরীর তোমাদের সুস্থ হলে সব কাজটাই করতে পারো। আরো কত শেখার আছে, জানার আছে, এই তো সেই সময় ভাই। তার সাথে যে খেলাধুলো, দুই মিলিয়ে করলে কোনো জুড়ি নাই। পড়ো 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 পড়ো, চাই তো পড়ার বায়না, নইলে তো এই জীবনটা পূর্ণতা পায় না। পড়ো 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 পড়ো। বাহ, দারুণ দারুণ। আচ্ছা বলছি, অনেক তো গান গল্প হলো, কিন্তু এবার যে খিদে পেয়ে গেছে। কিরে সুদেশনা, তোর হাঁড়িতে কি সত্যি সত্যি গোলগাপ্পা আছে? আরে হ্যাঁ হ্যাঁ, চলে আয় জলদি। মুভ মুভ মুভ। কটা করে ফাউ দিবি রে? ফাও আবার কি, সবটাই তো মুফত মে। आओ आओ, सब मुफ्त का फुचका खाने आओ। পয়সা না নিলে খাবো না কিন্তু। তুই কি রোজগার করিস যে দাম দিতে চাইছিস? আগে আর্ন কর নিজে, তারপর দিস। তুই যে এই ফুচকাগুলো বানালি, তার পয়সাগুলো কোথা থেকে এলো শুনি? দাঁড়া সুদেশ না, আমায় বলতে দে। শোন, স্কুলে যাতায়াতের জন্য মারা আমাদের বাস ভাড়া দেন, ঠিক কি না? তো আমরা বাসে না গিয়ে হেঁটে হেঁটে কিছুদিন স্কুলে যাতায়াত করেছি, ব্যাস টঙ্কা জমে গেল। সো ইটস পার্টি টাইম নাও। তোরা আমাদের জন্য এত করলি? তা করবো না কেন বল? তোদের তো আমরা প্রত্যেক বছর রাখি পরাই, তোরা তো আমাদের মিষ্টি ভাই রে।
তাছাড়া আমরা নিজেরা রান্না করে খাওয়াতে খুব ভালোবাসি। নে চল চল, আর কথা নয়, খুব খিদে পেয়ে গেছে। সবাই চেটেপুটে খেতে লাগলো আর রান্নার তারিফও করতে লাগলো। কেউ আবার আগে ভাগে খেতে গিয়ে মাথায় চাঁটি খেলো। ধীরে ধীরে সুদেষ্ণা চুপ করে বিষণ্ণ হয়ে গেল। কি রে সুদেষ্ণা, চুপ করে কি ভাবছিস? আমার খুব আনন্দের কথা মনে পড়ছে রে। আমাকে বেশি ফাউ পাওয়াবার জন্য কতবার ও ফুচকাওয়ালাদের সাথে ঝগড়া করত। ছোট ভাইয়ের মতো কাছে কাছে থাকতো, কি ভালোই না বাসতো আমাদের। ও যে এমন বিভৎসভাবে খুন হলো, এটা আমি এখনো মেনে নিতে পারিনি। কে ওকে খুন করলো এতদিনেও কিছু জানতে পারলাম না। সব জিনিসটাই কেমন হাস হাস, সব ঘটনাটাই কেমন আমাদের কাছ থেকে চেপে গেছেন সকলে। কেন সবাই এত চুপচাপ কেন? এই নিস্তব্ধতার পেছনের কারণটা কি? সবাই বললেন ঘটনাটা এতটাই বীভৎস যে আমাদের তা বলা যায় না। সে রাতে আমাদের ডাকাই হলো না। রাতের অন্ধকারে আনন্দর দেহটাকেও সরিয়ে দেওয়া হলো। এত দ্রুত, এত চুপিসারি এটা করা হলো কেন বুঝতে পারছি না। আমি কিছু জিজ্ঞাসা করলে কেউ কোনো উত্তরই দেয় না। এদিকে আবার আমাদের বাবা মায়েরা নিচু গলায় মাস্টারমশাই আর কবিতা পিসের সঙ্গে ফিস ফিস করে কি সব যেন কথা বলেন। আমরা কাছে এলেই সবাই চুপ করে যান। কি ব্যাপার বলতো? শুনলাম আনন্দ নাকি গুপ্তধনের কথা সবাইকে বলে বেরিয়েছিল, তাই ওকে কেউ খুন করে থাকবে। আমি কিন্তু জানি যে আনন্দ খুব বুদ্ধিমান ছিল। সত্যি কথা বলতে কি, ও আমাদের থেকে অনেক বেশি বুদ্ধি ধরতো। একাধারে এই বয়সে এত বুদ্ধি, আবার অন্যদিকে এত দুষ্টুমি সচরাচর দেখা যায় না। এটাই কি ওর কাল হলো? না না, তা হবে কেন? যারাই এত বুদ্ধিমান হয় মাঝে মাঝে তারাও খুব দুষ্টুও হয়। আর ও তো অসভ্য ছিল না, ও ইন্টেলিজেন্টলি দুষ্টুমি করত। শুধু মাঝে মাঝে কারোর কথাই শুনতো না। কিন্তু এগুলো তো তাকে খুন করার কোনো মোটিভই হতে পারে না। তাহলে ওই মিষ্টি ছোট্ট ছেলেটাকে এমন নৃশংসভাবে কে খুন করলো? আমি তো দুঃখে চিন্তায় রাতে ভালো ঘুমোতে পারি না। কিছু একটা করতে হবে, কিছু একটা করতেই হবে। আনন্দর খুনিকে ধরতেই হবে, আর ধরার পর জানতে হবে যে কেন ও আনন্দকে খুন করলো। সত্যি এভাবে চুপ করে আর বসে থাকা যায় না। শোন, আমাদেরকে কিছু একটা করতে হবে, আমাদেরকেই তদন্ত করতে হবে। কিন্তু কোথা থেকে আরম্ভ করি বলতো? চল আমরা থানায় যাই। পুলিশই তো প্রথম থেকে কেসটা দেখছে, ওনাদেরই কাছ থেকে জানা যাক ওনারা কিছু ক্লু পেলেন কিনা। এর জন্য থানায় যাবার কি দরকার? আমরা তো শক্তি কাকুকে জিজ্ঞাসা করলেই সব জানতে পারবো। তাছাড়া ওনার স্ত্রী মানে সীমা কাকিমাও তো সেদিন থেকে যে দেশের বাড়ি গেছেন তারও কোনো দেখাই নেই। ব্যাপারটা কি বলতো? কোনো কিছুই স্পষ্ট হয়ে ফুটে উঠছে না। রাইট, সব কিছুই ধোঁয়াশা। তাহলে আজ রাতেই কাকুর সঙ্গে দেখা করি। নে চল এখন গিয়ে পড়তে বসি। চল। রাত্রে ছোটরা সবাই মিলে শক্তিদেব বাবুর কাছে এলো। বহু বছর পুলিশের চাকরিতে নিযুক্ত শক্তিদেব বাবু বেশ রাশভারী, গম্ভীর প্রকৃতির মানুষ এবং স্বল্পভাষী। ছোটরা তাকে একটু ভয় পেয়েই চলে। সচরাচর তার সাথে দেখা করতে হাজির হয় না, আর এত রাত্রে তো নয়ই। তাই দরজা খুলে সবাইকে দেখে শক্তিদেব বাবু একটু অবাক হলেন। এত রাতে তোমরা? কি ব্যাপার বলো তো? কিসের এত এমার্জেন্সি? আবার কোনো বিপদ হয়েছে নাকি? কাকু, আমরা আসলে এসেছি আনন্দর খবর জানতে। এতদিন আনন্দ আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু এখনো ওর সম্বন্ধে কোনো খবরই পেলাম না। ওকে কে বা কারা খুন করলো, আর কেনই বা খুন করলো, কিছুই জানি না কাকু। আমাদের খুব কষ্ট হচ্ছে কাকু, খুব কষ্ট হচ্ছে। সত্যি এটা খুবই দুঃখের ব্যাপার বটে। তোমরা একসঙ্গে খেলাধুলো করতে, একসঙ্গে মজা করতে, একসঙ্গে বড় হয়ে উঠেছো।
দুঃখ তো তোমাদের হওয়ারই কথা। আমরাই তো খুব ভেঙে পড়েছি। দেখো না, আমার স্ত্রী মানে তোমাদের সীমা কাকিমা, সেই যে ওনাদের গিরিডির বাড়িতে গেছেন, আর আসার নামগন্ধ নেই। আমাদের তো আবার ছেলে মেয়ে বলতে কেউ নেই। আমরা ওকে খুবই ভালোবাসতাম। মাস্টারমশাই মহাশয় তো প্রায় রোজই আমার কাছ থেকে খবর জানতে চান। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার এই যে আমরা এখনও সেরকম কোনো ক্লু খুঁজে পাইনি যে তোমাদের কিছু খবর দেব। সে তো খুব ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেল কাকু। আমরা ভেবেছিলাম যে আমরা নিজেরাই এবার আনন্দের মৃত্যু রহস্য উন্মোচনের জন্য অনুসন্ধান আরম্ভ করব। আপনাদের কাছ থেকে কিছু ইনফরমেশন পেলে আমাদের কাজটা আরম্ভ করতে একটু সুবিধা হতো। এখন তো আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই রয়ে গেলাম। কি করি এখন আমরা? তোমরা কি করবে আমি বলে দিচ্ছি, তোমরা কি করবে। রাখো রাখো ওসব অনুসন্ধান করা রাখো। তোমরা ওসব কিছুই করবে না। অ্যাবসলিউটলি নাথিং ডুইং। কি কানে গেল আমার কথা? নাথিং ডুইং। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? ডিড আই মেক মাইসেলফ ক্লিয়ার? আর যেন আমায় কথা বলতে না হয়। আর সব কিছুরই একটা ডেকোরাম আছে। তোমরা এই বয়সে কোথায় পড়াশোনা করবে, খেলাধুলা করবে, গান বাজনা করবে, তা না যত সব বিদিকিচ্ছিরি চিন্তাধারা। অনুসন্ধান করা তো পুলিশের কাজ, আমাদের সেটা ডিউটি, আর আমরাই সে কাজটা করব। আর আমিও তো আনন্দকে ভালোবাসি নাকি? আর ঘটনাটা যখন আমাদের এই বাড়িতেই ঘটেছে, আমিও তো এই ঘটনার সত্য উদ্ঘাটন চাই। আমিও তো প্রকৃত খুনিকে ধরতে চাই নাকি? কিন্তু আবার বলছি, তোমরা এর মধ্যে একদম নাক গলাবে না। কোথায় খুনি লুকিয়ে আছে আমরা তা তো জানি না। তোমরা কিছু করলে যদি তোমাদের উপর কোনো আঘাত আসে, তখন এই বাড়ির উপরও তো আঘাত আসতে পারে। ভেবেছো সে কথা? তাই আমাদের সবাইকে খুব সাবধানে থাকতে হবে। সাবধানে, খুব হিসেব করে পা ফেলতে হবে। এই কয়েকদিন একটু ধৈর্য ধরে থাকো, পরীক্ষাগুলো ভালো করে দিয়ে দাও, তারপর পুজোর আগেই আমার মনে হয় এই কেসটা সলভ করে ফেলতে পারবো। যাও যাও, আর চিন্তা করো না। কিন্তু কাকু, আমরা তো আনন্দের সঙ্গে থাকতাম। আমরা ওর সম্বন্ধে অনেক কিছু তথ্য দিতে পারতাম। আমাদের তো পুলিশ কোনো জিজ্ঞাসাবাদই করলেন না। এই ব্যাপারগুলো আমাদের মধ্যে ভীষণভাবে সন্দেহের উদ্রেক করেছে কাকু। একটি এত নৃশংস ঘটনা ঘটে গেল, আমরা ভয়ঙ্করভাবে সাথীহারা হলাম, তাতেও কিন্তু পুলিশের কোনো হেলদোল নেই। এইভাবেই সব কিছু এগোলে তো আমাদের মনে হচ্ছে কিছুই হবে না। আমাদের ক্ষমা করবেন কাকাবাবু, আপনি আমাদের ভালোবাসেন বলেই আমরা আমাদের মনের দুঃখের কথাগুলি বললাম। আমরা কারোর বিরুদ্ধে কমপ্লেন করছি না, আমরা শুধু কুয়াশাটা কাটিয়ে উঠতে চাইছি। না না, আমি তোমাদের সব কথাই বুঝতে পারছি। আমি তোমাদের ভেতরে বেদনাটাও ফিল করতে পারছি। আসলে আমি তোমাদের জিজ্ঞাসাবাদটা করতে দিইনি। আমি চাইনি যে তোমাদের কোনো স্ট্রেন হোক। মাস্টারমশাই সবসময় আমাকে বলেছেন যে তোমাদের যেন কোনো প্রকার অসুবিধা না হয়। কিন্তু এখন বুঝতে পারছি যে তোমাদের সঙ্গে কথা বললে কিছু মূল্যবান তথ্য হয়তো পাওয়াও যেতে পারে, যা আমাদের কাজে সাহায্য করতে পারে। তা বলো, কে কি বলতে চাও বলো, আমি আজ সব শুনবো, বলো। আনন্দ তো খুব মিষ্টি ছেলে ছিল কাকু, ও আমাদেরকে খুবই ভালোবাসতো। তাই সব সময় চেষ্টা করতো যাতে আমরা ফুচকা খেতে গিয়ে অনেক বেশি ফাউক পাই। এই নিয়ে ওর সঙ্গে ফুচকাওয়ালাদের কতবারই না ঝগড়া হয়েছে। 2-3 বার তো প্রায় হাতাহাতি হবার জোগাড় হয়েছিল। আমরা কোনো মতে থামিয়ে দিয়েছিলাম। শেষবার তো ও আমায় বলেছিল যে ফুচকাওয়ালা সব মালপত্তর ছুঁড়ে ফেলে দিয়ে এসেছে। আর যাদের সঙ্গে ওর ঝগড়া হতো তাদেরকেও দূর থেকে ঢিল ছুঁড়ে ছুঁড়ে মারতো, বলতো ওদের আর এখানে বসতে দেবে না। ওর বাড়ির বাইরে প্রচুর বন্ধু ছিল। মোটর মেকানিক, প্লাম্বার, সিমেন্ট করার মিস্ত্রি, বাড়ি রং করার মিস্ত্রি, ছুরি শান দেওয়ার লোক, সাইকেলের টায়ারে হাওয়া দেওয়ার ছেলে, লাল নীল মাছ বিক্রেওয়ালা, কুকুরের ট্রেনার, ফুটবল ক্রিকেটের কোচেরা, সেলফোন আর টিভি সারাবার মিস্ত্রি, কেকওয়ালা, সিনেমার যারা মেশিন চালায়, এমন কত রকমের লোক। ওদের সঙ্গে মিশে মিশে, ওদের কাজ দেখে দেখে আর বই পড়ে ও অনেক হাতের কাজ শিখে গিয়েছিল। হ্যাঁ, ও তো আমাদের অনেক জিনিসই সারিয়ে দিত। ও একদম খারাপ লোকেদের দুচক্ষে দেখতে পারতো না। এই তো কিছুদিন আগে 2 পাথাকর যখন সুযোগ পেত আমাদের বাড়ির মধ্যে ঢুকে শুয়ে থাকতো। ওই আনন্দই ওদের টেনে টেনে বাইরে বার করে দিয়ে আসতো। এই নিয়ে কত গণ্ডলি না হয়েছে, আপনি তো সবই জানেন। আপনিই তো ওই পাথাকরগুলোকে থানায় নিয়ে গিয়েছিলেন। তাই ভয় হয় ওই বদলোকগুলো ওর কিছু ক্ষতি করলো না তো। শেষের কিছু দিন তো আবার ও গুপ্তধন খোঁজার নেশায় মেতেছিল।
মাস্টারমশাইয়ের কাছ থেকে শোনার পর থেকেই ও নিজেই ওই ব্যাপারে রিসার্চ শুরু করে দিয়েছিল। কি সেই গুপ্তধন, কোথায় সেই গুপ্তধন, কিছুই জানা নেই, অথচ ও পড়াশোনা ছেড়ে সারা বাড়ি জুড়ে ওই গুপ্তধন খোঁজার পেছনে লেগে গেল। এই নিয়ে মাস্টারমশাই কত করে ওকে বলতেন যে আগে পরীক্ষাটা হয়ে যাক, তারপরে সবাই মিলে খোঁজা যাবে। ও শুনতো না। আসলে ও তো খুব বুদ্ধিধর তো, তাই জানতো যে একটু পড়াশোনা করলেই ও মাস্টারমশাইয়ের কাছে পরীক্ষায় ঠিক পাশ করে যাবে। জানি না ও আবার ওর বন্ধুদের সঙ্গে গুপ্তধন নিয়ে গল্প করেছে কিনা, শুধু সেটাই তো ওর বিপদ ডেকে আনতে পারে। সত্যি তোমাদের সঙ্গে কথা বলে অনেক তথ্য জানা গেল। তার কিছু কিছু আমি আগেই জানতাম, আর কিছু আমি এখনই জানলাম। ঠিক আছে, তোমরা পরীক্ষা দাও, আমি আমার কাজ করি। তাহলে মোটামুটি পরীক্ষা পরেই আমাদের দেখা হবে। গুড লাক এভরিবডি। ওদের ভ্যাবাচাকা মুখগুলোর দিকে এক ঝলক তাকিয়ে নিয়ে শক্তিদেববাবু ঘরের বাইরে অগ্রসর হলেন। কি ব্যাপার বলতো, এত বড় ঘটনার পরেও আমাদের জবানবন্দির কোনো প্রয়োজনই নেই। দায় সারার মতো আমরা যা বললাম তাই উনি শুনলেন আর গটগট করে চলে গেলেন। নিজের থেকে তো কোনো জেরাই করলেন না, বরঞ্চ হঠাৎ কেমন রেগে গেলেন দেখলি? ওই দেখো, মাস্টারমশাই, কবিতা আন্টি আর শক্তি কাকাবাবু মিলে আবার কি সব গুজগুজ ফুসফুস করছেন। এই, শুধু শুধু সবাইকে সন্দেহ করিস না তো। ওনারা কি আমাদের কম ভালোবাসেন? ওনারাও তো আমাদের ভালোই চান, তাই না? সেটাই তো সবচেয়ে বড় সত্যি। ওনাদের মতো কেউ আমাদের ভালোবাসতে পারবেন না। ওনাদের মতো আমাদের জন্য আত্মত্যাগ এটা আজকের দিনে কেউ করবেন না। কিন্তু এখানে এমন একটা জগাখিচুড়ি খেলা চলছে যে কিছুতেই দুয়ে দুয়ে চার করতে পারছি না। তাই তো মনটা কিছুতেই বসে রাখতে পারছি না। এই, মাস্টারমশাই এদিকেই আসছেন, চল চল, মন ঠিক কর, ঠিক করে কথা বল। কি মাস্টার, গল্পে ছিল 3 মাস্কেটিয়ার্স, তোমরা ছিলে 5 মাস্কেটিয়ার্স, এখন হয়ে গেছো 4। তাই সব কিছুই বেদনাময় লাগছে। এটা ভাষায় প্রকাশের কোনো অবকাশই রাখে না। তবু আমাদের সবাইকার এই দুঃখের সময় আমি শুধু বলবো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আবার গীতার কথায় ফিরে যাও, যে যার নিজের জায়গায় থেকে নিজের কর্ম করে যাও, কেউ কিছু আশা করো না। কিন্তু আমি বলছি, ডোন্ট ওয়ারি, ইউ উইল গেট ইউর নির্বাণা। এখানে নির্বাণা বলতে আমি অন্য কিছু মিন করছি না, আমি মিন করছি সাকসেস। আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের পরীক্ষার পরেই এবং পুজোর আগেই আমরা এই আনন্দ রহস্য আর গুপ্তধন রহস্য ফয়সলা করবই। দুটোই এক সূত্রে গাঁথা। এখন সবাই যে যার ঘরে চলে যাও, অনেক রাত হয়ে গেছে, আর কোনো কথা নয়, আমার উপর বিশ্বাস রাখো। ছেলে মেয়েদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। পুজো আশি আশি করে একেবারে প্রায় দোরগোড়ায় উপস্থিত। অর্পিতা ও দীপঙ্কর, তনুশ্রী ও রাজা, মানসী ও রুদ্রনীল এবং চন্দ্রিমা ও চঞ্চল অফিস ঘরে এসে উপস্থিত হলো। উফ, ছেলে মেয়েগুলোর পরীক্ষা শেষ হয়ে গেছে। বাহ, নিজেকে অনেক হালকা মনে হচ্ছে। মনে হচ্ছে যেন ঘাম দিয়ে জ্বর ছাড়লো। আচ্ছা, উনি আবার কবে ওনার ছেলে উজ্জ্বলকে পড়ালেন বলুন তো আপনারা? চিরকালই তো আমরা মারাই ছেলে মেয়েদের পড়াই, আর ওনারা শুধু টেনশন টেনশন খেলা খেলেন। ঠিক বলেছেন, আমরাই তো এতদিন ধরে বাচ্চাদের সব ঝুঁকি পুইয়ে আসছি, আর ওনারা পরীক্ষা শেষ হতেই কি আনন্দিত। ঠিক বলা হলো না, ঠিক বলা হলো না বন্ধু। কি ভুল হলো দাদা? ভালো করে ভেবে বলো তো দেখি, এবার কি তোমাদের বাচ্চাদের পড়াতে হয়েছে? ঠিক ঠিক, এবার তো ওদের বলতেই হয়নি,
ওরে তোরা পড়তে বস, ওরা নিজেরাই পড়েছে। ওহ, কি পড়াটাই না পড়েছে ওরা সব। এবার রুটিন তৈরি করে সব সাবজেক্টগুলো পড়েছে, অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠে পড়েছে। এরকম পড়ার নিষ্ঠা আগে কখনো দেখিনি। সত্যি এবার এই অদ্ভুত কাণ্ডটা দেখে মন একদম জুড়িয়ে গেছে। সবকিছু কি সুন্দরভাবে হয়ে গেল, বকতে হয়নি, মারতে হয়নি, কোচিং ক্লাসের তাড়া নেই, শুধু শান্তি আর শান্তি। ওরা নিজেরাই নিজেদের পড়া করে নিয়েছে, রোজ একবার করে শুধু মাস্টারমশাইয়ের কাছে গেছে, ব্যাস। এর পুরোটাই কিন্তু মাস্টারমশাই আর কবিতাদির খেল। আমি তো মিরাকেল ফিরাকেলে কোনোদিনই তেমন বিশ্বাস করতাম না, কিন্তু জীবনে এই প্রথম মিরাকেল দেখলাম। ওনারা অসাধ্য সাধন করেছেন। সত্যি সব কিছু কেমন বদলে গেছে। আগে বাচ্চাদের নিয়ে প্রচুর চিন্তা ভাবনা হতো, এখন আর সেরকম কিছু হয় না। হাতে এখন অনেকটা সময়, টিভি দেখে দেখে অনেক রকমের খাবার করে খাওয়াচ্ছি। লো ক্যালোরি ডায়েট খাওয়াতে বললেন কবিতাদি, ব্যাস সুদেষ্ণা এখন অনেক ওজন কমিয়ে একদম ফিট। আমিও হাতে সময় পাওয়াতে আমার পুরনো প্যাশন কানের রিওয়াজটা আবার ঝালিয়ে নিতে আরম্ভ করেছি। ঠিক বলেছ, জীবন এখন অনেক পরিষ্কার, অনেক টেনশন মুক্ত। পলি আর হেডফোন লাগিয়ে রাস্তায় চলে না, আগেকার মতো রাগ, অভিমান, কান্নাকাটিও করে না। সত্যি কথা, আমাদের ছেলেরাও কেমন পাল্টে গেছে, তাই না চন্দ্রিমা? ওরা এখন ওয়েল বিহেভড বয়েজ। আমাদের সবার জীবনে ওই মিরাকেলের ছোঁয়ায় সূর্যনিলয় এখন অনেক শান্ত, অনেক সমাহিত। শুধু এত শান্তির মধ্যেও একটা করুণ সুর সারাক্ষণ হৃদয়ে বাজে। আনন্দ সারাক্ষণ আমার মন জুড়ে রয়েছে। এত আনন্দের মধ্যেও আমাদের আনন্দ কোথায়? একদম খাঁটি কথা। আনন্দহীনভাবে বেঁচে থাকাটা তো খুবই বেদনাদায়ক। আমাদের ছেলে মেয়েদের দিকে তো তাকানোই যায় না। ওদের তো এখনো আনন্দের সমস্ত ঘটনাটা জানানোই হয়নি। এবার তো একটা কিছু করা উচিত, তাই না? অত উতলা হইও না বিরাদার, ধৈর্য ধরো। সবকিছুই তো মাস্টার মশাই আর কবিতাদি করলেন, বাকিটাও ওনারাই করবেন। ঠিক ঠিক, মাস্টারমশাই তো বাচ্চাদের বলেছে যে আজকেই আনন্দ হত্যার রহস্য আর গুপ্তধন রহস্য সম্বন্ধে অনেক তথ্য দেবেন। আচ্ছা, আনন্দ সম্পর্কে এতদিন পরে নতুন করে আর কিবা জানার আছে? আমরা তো সবই জানি, আর এ নিয়ে তো অনেকবারই ওনারা আমাদের সঙ্গে আলোচনা করেছেন। ঠিকই, কিন্তু আমাদের ছেলে মেয়েরা তো কিছুই জানে না। তাদের তো পুরো ব্যাপারটা জানাতে হবে। ওরা তো ওই হত্যা রহস্যের কিনারা না দেখে কিছুতেই ছাড়বে না। তারপর গুপ্তধন রহস্যটাই বা কি, এই সম্পর্কে আমরাও পুরো অন্ধকারে। এ ব্যাপারে আমরা কিছুই জানি না। আমার মনে হয় আজকেই সব কিছু জানা যাবে, আর তখনই সব কিছু পরিষ্কার হয়ে যাবে। ওই দেখো, মাস্টারমশাই আর কবিতা দিয়ে এদিকেই আসছেন। সবাই উঠে দাঁড়িয়ে মাস্টারমশাই এবং কবিতাদিকে নমস্কার করলেন। মাস্টারমশাইকে অন্য ধারে নিয়ে গিয়ে কবিতাদি ফিসফিস করে বললেন, একটু শুনুন। কি হলো? শক্তিবাবু তো সীমাদের নিয়ে এখনো এসে পৌঁছলেন না। সবকিছু ভণ্ডুল হয়ে যাবে না তো শেষ পর্যন্ত? ছোটরাও এসে একটা জটলা করে নিজেদের মধ্যে কথা বলছিল। দেখ, এখনো সেই ফিসফিসানি কথাবার্তা। কি ব্যাপার বলতো? মাস্টারমশাই চিন্তান্বিত মুখে রুদ্রনীলকে আবার অন্যদিকে ডেকে নিয়ে গিয়ে বললেন, যে কাজটা করতে বলেছিলাম সেটা করেছেন তো ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি ওদের সঙ্গে সারাক্ষণই যোগাযোগ রেখে চলেছি। শেষ যখন ওনার সঙ্গে আমার কথা হয়, উনি বললেন যে ওনারা প্রায় এসে গিয়েছেন, কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছে যাবেন। বাহ বাহ, বেশ বেশ, সব ঠিক আছে, চিন্তা করবেন না, চিন্তা করবেন না। কি খবর বলুন, সব ভালো তো? আমরা খুব ভালো আছি মাস্টারমশাই। পরীক্ষার রেজাল্ট কেমন লাগলো? উফ, আমার মেয়ে পলি
যে পরীক্ষায় এত নম্বর পাবে এটা আমি স্বপ্নেও কখনো ভাবতে পারিনি। সব সাবজেক্টেই কাঁড়ি কাঁড়ি নম্বর পেয়েছে সুদেষ্ণা। ওর চোখ মুখের চেহারাই পাল্টে গেছে মাস্টারমশাই। ও এখন সব কিছুই শুধু জানতে চায়, জানবার জন্য ওর কোনো ক্লান্তি নেই। এদিকে বাড়িতে আমাদের সঙ্গে হেসে খেলেই আছে। কিন্তু মাস্টারমশাই, এই অসাধ্য সাধনটা আপনি করলেন কি করে? ছেলেকে জিজ্ঞেস করলেই ও শুধু বলে মাস্টারমশাই প্যাথি বলে এক ওষুধ। না না না, ওসব কিছু নয়, ওসব কিছু নয়। কবিতা বৌদি আমায় পথ দেখালেন। বৌদি বললেন যে ওই বেচারাদের জীবন থেকে বিকেল বেলাটা কেমন যেন ফিকে হয়ে গেছে। বিকেলে ওরা খেললে তবেই তো সন্ধে হবে, আর সন্ধে হলে তবেই তো ওরা পড়তে বসবে। আর এই বয়সে খেলবে না তো কোন বয়সে খেলবে? এই সুন্দরভাবে বলা সহজ সত্যটা আমরা সবাই ভুলতে বসেছিলাম। তাই আর দেরি না করে আমি শুধু ওদের বিকেলবেলাটায় একটু রং লাগিয়ে দিলাম, ব্যাস। তাতেই প্রচুর অক্সিজেন পেয়ে গেল ওরা সবাই। আর ওদের ওই কোচিং ক্লাস ছেড়ে নিজেদের পড়াটা নিজে নিজে করে নেওয়া, এটা কি করে করলেন মাস্টারমশাই? ও ওটা ওটা তো আমি শুধু ওদের কানে একটা ছোট্ট মন্ত্র দিলাম জীবনের ঠিক পথটা ধরবার জন্যে। আমি বললাম, উই গো টু স্কুল নট টু লার্ন, বাট টু লার্ন হাউ টু লার্ন। নিজেদের পড়ার প্রবলেম নিজেদেরই ভেবেচিন্তে সলভ করতে বললাম। আমি শুধু ওদের হাত ধরে ঠিক দিশা ধরিয়ে এগিয়ে দিলাম, আর ওরা ঠিক লাইনটা পেয়ে গড়গড় করে এগিয়ে গেল। এই মঞ্চ নিয়ে ওরা এখন শুধু পড়াশোনার প্রবলেম সলভ করছে, পরে জীবনের সব রকমের প্রবলেমই নিজেরাই সলভ করতে পারবে। সত্যি আমাদের ছেলেমেয়েরা কত ভাগ্যবান যে ওরা এমনই এক গুরু পেয়েছে যে নিজে হাতে ধরে ওদের চক্রবুহে ঢুকতে শিখিয়ে দিচ্ছেন। আপনি ওদের শুধু চক্রব্যূহে ঢুকতে শেখাননি মাস্টারমশাই, ওদের আবার চক্রব্যূহ থেকে বেরোতেও শিখিয়েছেন। আপনি তো গুরু দ্রোণাচার্যের থেকেও বেশি করেছেন। আপনাকে শতকোটি প্রণাম। মাস্টারমশাই, আপনি আমাদের জীবনটাই বদলে দিয়েছেন, আমাদের জন্য অনেক করেছেন। এবার আমাদের একটা বিনীত জিজ্ঞাসা আপনার কাছে। আমাদের ছোট্ট ভাই আনন্দর এমন কেন হলো মাস্টারমশাই? কি দোষ ওর? সব ঘটনাটাই আমাদের কাছ থেকে অন্ধকারে রাখা হয়েছে কেন মাস্টারমশাই? না না না, আর তোমাদের কষ্ট পেতে হবে না। আমি তো আগেই বলেছি যে আজকেই সব সত্য উদ্ঘাটন করা হবে, এবং এখনই সেই মুহূর্ত উপস্থিত। ভাই রুদ্রনীল, সব ঠিক আছে তো? হ্যাঁ মাস্টারমশাই, সব ঠিক আছে। ওনারা এসে পৌঁছলেন বলে। এ তো খুবই ভালো কথা। বেশ বেশ, তা কবিতা দি, আপনি কি আরম্ভ করবেন? না, আপনাকেই তো সবকিছু ওদের কাছে স্বীকার করতে হবে, তাই আপনিই বলুন। তাহলে সবাই শোনো, আজকে আমি খুব স্পষ্ট করেই স্বীকার করছি যে এই হত্যাকাণ্ড আমিই ঘটিয়েছি, আমিই হত্যাকারী, আর এর পুরো দায়টা আমিই নিচ্ছি। কি বলছেন মাস্টারমশাই? এই নৃশংস কাজ আপনি কেমন করে করতে পারেন? আপনি কেনই বা আনন্দকে খুন করবেন? আমি তো কখনো বলিনি যে আমি আনন্দকে খুন করেছি। আমি কি কখনো তাই বলেছি? এ আবার কি? এই মানে তো আমরা তো কিছু বুঝতে পারছি না। শান্ত হও, শান্ত হও। আমি তোমাদের বারবার বলেছি যে যে কোনো প্রবলেমই তোমরা সলভ করবে তা মাথা ঠান্ডা রেখে করবে। তাহলে এখন কেন ধৈর্যচ্যুত হচ্ছ? আমি কি কখনো বলেছি যে আমি আনন্দকে হত্যা করেছি? আরে তোমরা সবাই হলে আমার চোখের মণি। আমি তো তোমাদের সবাইকার ভালো চাই। আমি কি কখনো আনন্দকে খুন করতে পারি? গৌতম বুদ্ধের সবচেয়ে প্রিয় শিষ্য ছিলেন আনন্দ। আনন্দকে উনি শেষবারের মতো যে উপদেশ দিয়েছিলেন তা হলো, আনন্দ, তোমার বুকের ভেতরে আলো জ্বালিয়ে রাখো। যাদের ইচ্ছা হবে তারা দূর দূর থেকে তোমার কাছে আসবে ওই আলোর সন্ধানে। এখানে আলো মানে হলো জ্ঞানের আলো। তাই আনন্দের বেঁচে থাকাটা আমাদের জন্যই খুব জরুরি। আমি কি করে আনন্দকে খুন করব? আমি শুধু আনন্দের দোষগুলোকে খুন করেছি। আমি ওর বদ অভ্যেসগুলোকে নিপুণভাবে খুন করেছি।
কিন্তু কখনোই আনন্দকে খুন নয়, যাতে আনন্দ কখনো নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায়। এখন থেকে আনন্দ জ্ঞানের আলো বিতরণ করবে, শুধু তাই নয়, ও সবার মাঝে আনন্দও বিতরণ করবে। আবার এই হত্যাকাণ্ডের দরকার ছিল তোমাদের জন্য। তোমরা বিপথে চলে যাচ্ছিলে, আমরা অনেক চেষ্টা করেও তোমাদের সঠিক পথে ফিরিয়ে আনতে পারছিলাম না। তাই এই আনন্দ রহস্যটা আমাদেরই বানানো। আমি চেয়েছিলাম তোমাদেরকে একটা শক থেরাপি দিতে, সেই শক পেয়ে তোমরা ভেঙে পড়েছিলে। সেই ফাঁকে আমি সারাক্ষণ তোমাদের কানে আমার মন্ত্রগুলো দিয়ে দিলাম। ব্যাস, আমার কাজ শেষ। তবে বলতে যে আমার দ্বিধা নেই যে ওই ওষুধটা অতিরিক্ত তেতো ছিল, কিন্তু কি করব বলো, না হলে যে একই ডোজে দুতরফের রোগকে সারানো যেত না। তাহলে আনন্দ কোথায় মাস্টারমশাই? মাস্টারমশাই দরজার দিকে আঙ্গুল দেখিয়ে বললেন, ওই দেখো আমাদের আনন্দ। लाश भी गायब और खूनी भी गायब। क्या तज्जब की बात है भाई, क्या तज्जब की बात। দরজার কাছে শক্তিদেব বাবু ও সীমা কাকিমা হাসি হাসি মুখে দাঁড়িয়েছিলেন। তাদের মধ্যিখানে দাঁড়িয়েছিল আনন্দ। তার পরনে ছিল একটা পরিষ্কার শার্ট আর ধুতি। সীমা কাকিমা ওর কাঁধে হাত দিয়ে ধরেছিলেন। আনন্দ ছুট্টে উজ্জ্বলদের কাছে চলে আসতেই সবাই মিলে ওকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পরে ও মাস্টারমশাইকে প্রণাম করল। মাস্টারমশাই ওকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। কতদিন পরে তোকে দেখলাম আনন্দ, আমাদের সবাই খুব কষ্ট হচ্ছিল তোর জন্যে। সোনার দাদুটি আমার, তোকে অত দূরে পাঠিয়ে আমাদের জীবনের সব আনন্দই যে চলে গিয়েছিল রে। তা তুই ভালো আছিস তো? আমার জন্য কষ্ট পাবেন না মাস্টারমশাই, আমি খুব খুব খুবই ভালো আছি। সবাই শোনো, সবাই শোনো, আজকের সবচেয়ে বড় আনন্দ সংবাদ। সেটা হলো যে সীমা বৌঠান আর শক্তিদেব বাবু আনন্দকে তাদের পুত্র হিসেবে দত্তক নিয়েছেন। এ কথা শুনে সবাই আনন্দে হৈ হৈ করে হাততালি দিয়ে উঠল। তা সীমা বৌঠান আনন্দকে নিয়ে তার বাপের বাড়ি গিরিডি চলে গিয়েছিলেন, আধুনিক সভ্যতার কুপ্রভাবের বাইরে। গিরিডি মানে প্রফেসর শঙ্কুর গিরিডি? কারেক্ট, প্রফেসর শঙ্কুর গিরিডি। ওখানে সীমা বৌঠানের বাবা হচ্ছেন এক স্কুলের হেডমাস্টার মশাই। ওনার থেকে আর ভালো শিক্ষক কোথায় পাবো আমরা আনন্দের জন্য? সব যোগাযোগই ঈশ্বর করিয়ে দিলেন। এই আনন্দ, বল না গিরিডিতে কি করতিস, বল না। I used to pilfer stumps of biddies. তাই শুনে মাস্টারমশাই, সব ছেলেমেয়েরা ও সীমা বৌদি হা হা করে হেসে উঠলেন। কাকিমা ও কাকুরা সব হায় হায় করে উঠল। কি বলছিস রে ডেপো ছেলে, তুই বিড়ির টুকরো চুরি করতিস? ওখানে গিয়ে তুই বিড়ি খেতে শিখেছিলি? ও মা গো, ছেলেটা আজ বয়ে গেল মাস্টারমশাই। ওখানে গিয়ে ওর তো কোনো পরিবর্তনই হলো না, বরঞ্চ আরো গোল্লায় গেল। ওফো মা, ও তো শ্রী মোহনদাস করমচাঁদ গান্ধীর আত্মজীবনী থেকে বলছে। ও, তোমরাও এটা পড়ে ফেলেছো? আমি ভাবলাম তোমাদের একটু ভ্যাবাচাকা খাইয়ে দেবো, তার হইল না। নে তোর দুষ্টুমিটা একটু ক্ষমা কর ভাই। দয়া করে তুই গিরিডি কি করে লন্ডভন্ড করেছিস তাই বল, সেটাই এখন একটু শুনি। কেন, আমি কি রামভক্ত হনুমান নাকি যে লন্ডভন্ড করব? ওরে আমার ছোট্ট সোনা ভাই রে, তোর গিরিডি পর্বটা বল এবার। 4টে গুজিয়া কিনে দেবো তোকে, কেমন? ইয়ে হুই না বাত, সুদেশনাদির কাছ থেকে অনেকের অনেক কিছু শেখার আছে। আবার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে। তবে শুনো শুনো মন দিয়া গিরিডি পুরাণ, সে এক অতীব সুন্দর আনন্দ উপাখ্যান। আমাকে তো সেই রাত্রে প্যাক করে ট্রেনে তুলে দেওয়া হলো। সারা রাত ট্রেনের দোলায় দারুণ ঘুমোলাম। ভোরের বেলা কুঝিকঝিক করে কালো ধোঁয়া ছাড়তে ছাড়তে গিরিডি পৌঁছে গেলাম। ওখানে উশ্রী নদীর ধারে চারিদিকে কাঁচ লাগানো আমার মায়ের বাড়ি। মায়ের বাবা, মা আর ছোট ভাই আমাকে খুব যত্ন করতে লাগলেন। আমার কিন্তু খুব লজ্জা করছিল। তা দাদু একটা রুটিন করে দিলেন। ব্যাস, পরের দিন থেকেই আরম্ভ হয়ে গেল মিলিটারি ট্রেনিং।
ভোরের বেলা শুকতারা দেখে গুড় আর ছোলা খেয়ে দাদুর সঙ্গে বেরিয়ে পড়ে প্রথমে খুব দৌড়তাম, তারপর ওখানকার ছেলেদের সঙ্গে ফুটবল খেলে বাড়িতে ফিরে জলখাবার খেয়েই পড়তে বসতাম। পড়া শেষ হয়ে গেলে একটা ছোট্ট করে চুটকি ঘুম দিয়ে উঠেই গায়ে তেল মেখে সূর্যের নিচে দাঁড়িয়ে কুয়ো থেকে জল তুলে হুসুস করে চান করত। কুয়োর জল যেমন ঠান্ডা তেমনই সুস্বাদু। তোমাদের বলে রাখি, এই কুয়োর জল পান করলে রাক্ষসের মতো খিদে পায়। আমাকে তো মায়েরা মিলে শুধুই খাইয়ে যেতেন। তারপর দুপুরে আবার গান্ডে পিণ্ডে গিলে অঙ্কের বই আর খাতা নিয়ে বাইরে উশ্রী নদীতে নেমে পড়তাম। তখন উশ্রী নদীতে হাঁটু জল থাকতো। আমি স্বচ্ছ জলের ভেতর দিয়ে বালির ওপর দিয়ে হেঁটে হেঁটে যেতাম, আর আমাকে ঘিরে ছোট ছোট মাছগুলো আমার সাথী হয়ে আমার সঙ্গে এগিয়ে চলতো। ওহ, কি ভগবানের লীলা, বলে বোঝাতে পারবো না। কিছু দূরে আবার ডাঙায় উঠে একটা ছোট্ট টিলায় চড়তাম। নাম তার খ্রিস্টান পাহাড়। ওখানে পাথরের ওপরে বসে বসে অঙ্ক করতাম, আর মাঝে মাঝে দেখতাম নীল আকাশের নিচে এই পৃথিবী, আর পৃথিবীর শেষে ওই নীল আকাশ। সূর্য যখন ঢলে পড়তো, আমিও তখন আবার নদীতে নেমে মাছেদের সঙ্গে বাড়ি ফিরে বই খাতা রেখেই দাদুর সঙ্গে মা সারদা মিশনে চলে যেতাম। সেখানকার বড় মা রামায়ণ মহাভারত থেকে পড়ে শোনাতেন। পড়ার পর উনি শুধু আমাকে, শোনো ভালো করে সোমরা, শুধু আমাকে বর্ধমান মিষ্টান্ন ভাণ্ডারের ইয়াব বড় বড় দুটো করে কমলাভোগ খাওয়াতেন। আচ্ছা বলো, আমি যে পেটুক আছি ওখানকার সবাই জানলেন কি করে? যাকগে, এই নিয়ে বেশি রিসার্চ না করাই ভালো। ও বাবা, তাতে যদি খাওয়াটা নটকিচ্ছু হয়ে যায়। যা বলছিলাম, তারপর সারা সন্ধেটা পড়ে যেই মুরগির ঝোলের গন্ধ পেতাম, অমনি পেটের মধ্যেটা মনে হতো কি খালি কি খালি। ব্যাস, পড়া খতম এবং চর্বচস্য লেজ্জ পেহ সাবার। তারপর মা আমাকে জড়িয়ে ধরে শুয়ে শুয়ে আকাশে ফুটফুটে তারা দেখিয়ে চিনিয়ে দিতেন কোনটা সপ্তর্ষি কোনটা কালপুরুষ। আবার ওই যে মাস্টারমশাই বলতেন না, সদা ধ্রুব সত্য বলিবে, সেই ধ্রুব তারাও দেখাতেন। এর সঙ্গে বড় মনীষীদের জীবনও বলতেন। সারাদিন খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম। আবার তো পরের দিন ভোরবেলা উঠে শুকতারা আকাশের কোণেতে, ব্যথা মোর সাথীহারা মনেতে। এই, তুই কি আমাদের কথা ভাবতিস নাকি শুধু মনের সুখে খেতিস? সত্যি বলতে কি, এমনিতে মনে পড়তো না, শুধু ওই খাওয়ার সময় তোমাদের দুঃখ দুঃখ ভরা মুখগুলো খুবই মনে পড়তো। ওরে দুষ্টু ছেলে, কতই না আমাদের কথা ভাবতিস, তা আমাদের ওখানে নিয়ে যাবি না? হ্যাঁ হ্যাঁ, মা বলেছেন এই শীতের ছুটি কাটাতে তোমাদের ওখানে নিয়ে যাবেন। থ্যাংক ইউ কাকিমা। তা তুই যে এত পড়লি, কোনো পরীক্ষা টরীক্ষা দিয়েছিস? দাদু ওনার স্কুলে ব্যবস্থা করে দিয়েছিলেন, আমি দইয়ের টিকা পরে পরীক্ষা দিলাম। তা কেমন পরীক্ষা দিলি? আমাকে আবার মেরো না যেন, পরীক্ষা এই মোটামুটি হয়েছে। মোটামুটি? এত খেয়ে দে মোটামুটি কি রে? অঙ্কে কত পেয়েছিস? না মানে মানে গোল পেয়েছি কমলাভোগের মতো। ইস, একটা গোল পেয়েছিস কমলাভোগের মতো? মানে পুরো অঙ্ক পরীক্ষায় 0? না না, তা না, আমাকে তো সবাই দুটো করে কমলাভোগ খেতে দেন, সেটা এক্সামিনার কি করে জানতে পারলেন জানি না, ওখানেও আমাকে দুটো গোল দিয়ে দিয়েছেন। দুটো গোল্লা মানে? ওরে সৌভিক, তুই এখনো আনন্দের কথা বুঝলি না? দুটো গোল মানে 100, মানে 100। আমি অঙ্কে 100 পেয়েছি রে পেয়েছি, বলো হরি হরি বল, আনন্দকে কাঁধে তোল, ওরে কাঁধে তোল কাঁধে তোল।
আনন্দর এই ভালো খবর শুনে সবাই তো দারুণ খুশি। ছেলেমেয়েরা সবাই যখন আনন্দকে ঘিরে হৈ হৈ করছে, তখন মাস্টারমশাই বললেন, আনন্দের গিরিটিকাণ্ড পরে শুনো তোমরা। আনন্দের হত্যা রহস্য উন্মোচিত হয়েছে। এসো তবে এবার আমরা গুপ্তধন রহস্যের সমাধান করি। তোমরা অনেকখানি তৈরি হয়ে গেছো, তোমাদের দৃষ্টি এখন পরিষ্কার, তোমাদের মগজাস্ত্র এখন সচল। গৌতম বুদ্ধের 8-fold পাথের রাইট ভিশন আর রাইট অ্যাওয়ারনেস তোমাদের এখন কবজায়। যাও, লেগে পড়ো সবাই। কোথা থেকে আরম্ভ করি মাস্টারমশাই? ওয়ের শুড উই কমেন্স, স্যার? প্লিজ কমেন্স ফ্রম দ্য কমেন্সমেন্ট, পলি। আমি একমাত্র ওই গুপ্তধনের সন্ধান জানি, তাই আমার থেকে আরম্ভ করো। আমার কথাবার্তা নিয়ে ভাবো। আমি একটা ক্লু দিই। 15 men on the dead man's chest, yo ho ho, and a bottle of rum. ঠিক করে বলতে হবে এটা। এটা যে বাকিনের মানে জলদস্যুদের গান। 15 men on the dead man's chest, yo ho ho and a bottle of rum. 15 men on the dead man's chest, yo ho ho and a bottle of rum. এটাও আমাদের ভাঙতে হবে। এমনি ভাবলে মাথামুন্ডু কিছুই পাওয়া যাবে না। দাদাগিরির গুগলির মতো ভাব। দেখ তো ঠিক হলো কি না। 15 men মানে 15 মনের ওজন, আর ডেড ম্যানস চেস্ট মানে একটা পুরনো বাক্স। মানে একটা পুরনো ভারী বাক্স। और मजा की बात है क्या? মানে আমরা সেই বাক্সের ওপরেই বসে আছি। হি 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 হি। যারা ওই বাক্সের ওপর বসেছিল তারা সবাই তড়াক করে উঠে দাঁড়ালো। সত্যি তো, এতদিন এই বাক্সটার ওপর বসছি, কিন্তু ভালো করে নজরেও পড়েনি। তাহলে আমরা বোধহয় ঠিক পথেই এগোচ্ছি। পেয়েছি পেয়েছি, আমরা ঠিক পথই পেয়েছি। দেখো আমাদের টেলিপ্যাথির জোর কতখানি। দেখছিস, আনন্দ সোনার কেল্লার ফেলুদাকে নকল করছে। ওরে থাম থাম, ওসব পরে হবে। একটু মন বসাতে দে ভাই। সৌভিক, তোর জন্য ধাঁধাটা এত সহজ হয়ে গেল। আচ্ছা, পরের লাইনটা কি হবে দেখা যাক। দাঁড়া দাঁড়া, পরের লাইনটা হচ্ছে ইয়ো হো হো অ্যান্ড আ বটল অফ রাম। বটল অফ রাম, বটল? আরে আরে, আমরা যে বাক্সটার ওপর বসেছিলাম, ওই তো কাঁচের বোতলটা রাখা আছে তার ওপরেই। আরে কাঁচের বোতল যেটার মধ্যে এখন ফুল গোজা আছে ফুলদানির মতন করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ওই বোতলটাই তো নিশ্চয়ই। তাহলে চল বাক্সটা খোলা যাক। আনন্দ ছুটতে গিয়ে বাক্স খুলতে উদ্যত হলো। চিচিং ফাক, বাক্স ফাক, আজা সুমসুম আজা সুমসুম। বাক্সটা খুলতে বের হলো আরেকটা ছোট বাক্স। বড়া বাক্স সে ছোটা বাক্স, আর ছোটা বাক্স সে ক্যা? ছোট বাক্স থেকে বের হলো একটা হাতে লেখা চিঠি। আনন্দ সেই চিঠি হাতে নেচে উঠল। এই দেখো, চিঠি আই হ্যাঁ চিঠি আই রে। আনন্দ মাস্টারমশাইকে মাস্কেটিয়ারদের মতো বাউ করে চিঠিটা দিয়ে দিল। বাহ, খুব ভালো, খুবই ভালো। অতি অল্প সময়ের মধ্যেই তোমরা গুপ্তধনের সন্ধান পেয়ে গেছো। তারিফ করার মতো কাজ। এই দেখো, এই কাগজে কবিতা বৌদির স্বামী মানে আমাদের শ্রদ্ধেয় চৌধুরী দাদার স্বহস্তে লেখা গুপ্তধনের হদিশ আছে। এই চিঠিটা উনি লিখে গেছেন এই 5 জন ছেলে মেয়েদের জন্য। ভালো করে শোনো তবে। আমাদের পুরাণে আছে যে দেবলোক থেকে মা গঙ্গা হু করে ধেয়ে এলেন মর্তের দিকে, কিন্তু সেই প্রবল প্রবাহমানা শক্তিধারী মা গঙ্গার ভারকে সহ্য করতে পারবে? চারিদিকে দিকে খোঁজ পড়ে গেল। শেষে ঠিক হলো যে একমাত্র মহাবিক্রম শিবই এই কাজটা করতে পারবেন। তাকে তো রাজি করানোও হলো। তিনি তার বিরাট জটা নিয়ে বসে পড়লেন। মা গঙ্গা এসে পড়লেন শিবের জটার মধ্যে। মহাদেব সেই ধাক্কা সামলে নিয়ে মা গঙ্গাকে ধীরে ধীরে ভারতবর্ষের বিভিন্ন গ্রামে গঞ্জে ছড়িয়ে দিলেন। মা গঙ্গা এইভাবে কত লক্ষ লক্ষ লোকের জীবন বহন করে চলেছেন, আর এই কাজটা সহজে করে দিয়েছেন শিব মহেশ্বর।
এইবার আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি ওই ঘটনাটাকে একটু অন্যভাবে বিশ্লেষণ করে ভাবি, তাহলে এইরকম দাঁড়াবে। মা গঙ্গা যে এলেন তার এক রাশি জল নিয়ে, সেটা আর কিছুই নয়, সেটা হলো জ্ঞানের নদী, যা দেবলোক থেকে হু হু করে জ্ঞান নিয়ে এলো মর্তবাসী মানে আমাদের জন্যে। কিন্তু সেই জ্ঞানকে তো নেবার মতো মানসিক প্রস্তুতি চাই, তারপরেই তো এই উচ্চমার্গের জ্ঞানকে হৃদয়ঙ্গম করতে পারা যাবে। সেই কাজটা করেছিলেন দেবাদিদেব মহাদেব। তারপর উনি সেই জ্ঞানকে নিপুণভাবে চতুর্দিকে ছড়িয়ে দিয়েছিলেন। তার জন্যই এখনও অতি প্রত্যন্ত নাম না জানা গ্রামে গঞ্জে রামায়ণ মহাভারত পড়তে দেখা যায়। এই গুপ্তধ্বনি তোমাদের দিশা দেখিয়ে দেবে কি করে দুর্গম পথ অতিক্রম করে প্রকৃত জ্ঞানী মানুষ হতে হয়। অতএব হে বালক বালিকাগণ, মনে রেখো, তোমরা হচ্ছে অমৃতের সন্তান। শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আজে ধামানি দিব্যানি তস্তু। তবে এইটা তোমাদের কর্তব্য যে তোমাদের নিজেদের তৈরি করতে হবে, যাতে তোমরা এই জ্ঞানকে সুন্দরভাবে বুঝতে পারো, হৃদয়ঙ্গম করতে পারো। এই জ্ঞান কিন্তু ভুলে যাবার জন্যে নয়, সারা জীবন মনে ধরে রাখবার জন্য। এই জ্ঞান শুধুমাত্র পরীক্ষার হলে গিয়ে উগড়ে দিয়ে ডিগ্রি বানাবার জন্যে নয়, এই জ্ঞান সারা মানব জাতির উন্নতি সাধনের জন্য। সবার ভিতরে তাই এই জ্ঞানকে ছড়িয়ে দেবার চেষ্টা করবে। তমোসমা জ্যোতির্গময়, সবার মন থেকে অন্ধকারের মলিনতা দূর করবে। হে আলোর পথযাত্রীরা, আমি সর্বান্তকরণে তোমাদের সাফল্য কামনা করি। তাহলে এগিয়ে যাও উদয়ের পথে, উন্নততর মানুষ তৈরির কারিগর হতে। ছেলেমেয়েরা সবাই গিয়ে তখন মাস্টারমশাই এবং কবিতাদিকে প্রণাম করল। মাস্টারমশাই বয়োজ্যেষ্ঠদের উদ্দেশ্যে বললেন, আমি ইনস্টিটিউশনাল এডুকেশনটা দিয়ে যাব, আর আপনাদের কর্তব্য হচ্ছে প্রতিনিয়ত ওদের মধ্যে সোশ্যাল এডুকেশনটা ইনজেক্ট করে যাওয়া। ব্যাস, তাহলেই দেখবেন এই দুই আলোর ঝলকানিতে এইসব বালক বালিকারা সম্পূর্ণরূপে প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠবে। ছেলেমেয়েরা সবাই আনন্দকে ঘিরে ধরে জিজ্ঞাসা করল, আনন্দ, আমরা সবাই পুজোয় কিছু না কিছু তো করব, তা তুই কি করবি রে? আমি একটা নাটক লিখব। কি নাটক? আনন্দ হৈ হৈ করে ওদের চারদিকে ঘুরে এসে লাফিয়ে উঠে বলল, এক আজব খুন কি দাস্তান। হুর। ও আলোর পথযাত্রী, এই যে রাত্রি, এইখানে থেমো না। এ বালুর চরে আশার তরণী তোমার যেন বেদনা। আমি শ্রান্ত যে তবু হাল ধরো, আমি রিক্ত যে সেই সান্ত্বনা। তব ছিন্ন পালে জয় পতাকা তোরে, সূর্য তোরণ দাও হানা। আলোর পথ যাত্রী, এই যে রাত্রি, এখানে থেমো না। আহা বুক ভেঙে ভেঙে পথে ঢেলে শোনিত কণা। কত যুগ ধরে ধরে করেছে তারা সূর্য রচনা।